হ্যালো এভরিওয়ান, আপনারা শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আশা করছি প্রথম পর্ব আপনাদের সবারই খুব ভালো লেগেছে, তাই আমরা আবারও হাজির দামিনী সিরিজের দোষজ্ঞের বাণের দ্বিতীয় পর্ব নিয়ে। তাই আর বেশি দেরি করে লাভ নেই, চলুন শুনে ফেলা যাক দ্বিতীয় পর্ব। একটা চিঠিতে, সেজন্যই আমি আপনার কাছে এসেছি ডক্টর। আপনি কি কিছু জানেন? সৌরজার প্রশ্নে ডক্টর জাহ্নবী ঈষৎ চিন্তা করে। বিকেলের থেকেই আকাশটা কেমন যেন গুমোট হয়েছিল। অপরাহ্ন সায়াহ্নে প্রবেশ মাত্রই গুড় গুড় আরম্ভ। সৌরজা বসা জাহ্নবীর বাড়ির ড্রয়িং প্লেসে। ডক্টর মিত্র, আমি কিন্তু শুনিনি যে কৃতিকা বেনারস গিয়েছিল। তবে মাঝে প্রায় 5 মাস মতো কৃতিকা আমার ক্লিনিকে আসেন। কেন? আমি সেটা জানি না। আমার মনে হয়েছিল হয়তো মানসিক দিক থেকে ঠিক হয়ে গেছে, কিন্তু তারপর যখন কৃতিকা এলো তখন ওর স্বাস্থ্যের অবস্থা ভীষণ খারাপ, অনেক রোগা লাগছিল। ডক্টর দাশগুপ্ত, আপনার সাহায্য আমার খুব প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, বলুন। কৃত্তিকার পোস্টমর্টম ফাইলটা আমার লাগবে, বুঝতেই পারছেন। বুঝতে পেরেছি। আমি কথা দিতে পারছি না যে পারবই, তবে চেষ্টা করছি। ভিতরের কোনো কনস্টেবল যিনি আপনার পরিচিত? 3 জন এমন আছে, টাকা কথা বলে। সেটা করলে। হঠাৎ জোরে একটা বাজে শব্দ হতেই ড্রয়িং ফ্লোর পুরো অন্ধকার। জাহ্নবী নিজের কাজের মেয়েটিকে ডেকে বলে, চঞ্চলা, চঞ্চলা, মোমবাতি কোথায়? কোথায় আবার রাখবো? ডেস্কের ভেতরে দেখো না। দেবাঙ্গীর বাড়ির দরজায় টোকা দিতে গেলে দামিনী ঘরের ভেতরে থাকা মেয়েলি কণ্ঠস্বর শুনতে পায়। দামিনী সামান্য থেমে দরজায় বার কয়েক টোকা দেয়। কিছুক্ষণের মধ্যে দরজা খোলে বছর 23-24-এর একটি মেয়ে। পরনে সাদা রঙের টাঙ্গাইল শাড়ি, গায়ের রং বেশ পরিষ্কার। এক ঝলকে দেখলে নায়িকা ঘেঁষা চেহারা মনে হয়। দামিনী তাকে দেখে ফিকে হাসি হাসে। এই হাসিতে সে মনে মনে ভাবে, রাকেশ বাবাজি বেশ জুহুরি গোছের মানুষ। সুন্দরী রত্ন সে ভালো চেনে। কৃত্তিকা, সংজ্ঞা, দেবাঙ্গী প্রত্যেকেই রূপের ঘাঁটি সোনা। অন্যদিকে দেবাঙ্গী বেশ অবাক নজরে দামিনীর দিকে চেয়ে থাকে। দামিনীর বেশভূষা অন্যরকম। পরনে কফি কালারের অফ শোল্ডার ভেলভেটের লং গাউন, পায়ে সাদা পেন্সিল হিল জুতো, লাল ঠোঁটের ফাঁকে একটা জ্বলন্ত সিগারেট। ঠোঁটের ফাঁকে সিগারেট রেখেই দামিনী বলে চলে, দেবাঙ্গী রায়চৌধুরী। আমি মানে তোমাকে তো ঠিক চিনলাম না। ঐন্দ্রী সেন সরকার। সেন সরকার? টাইটেলটা কেমন একটা কানে লাগছে। ইন্টারন্যাশনাল টাইটেল তো, তাই কানে লাগছে। মানে? মানেটা হলো, রাকেশের সাথে সম্পর্কটা কি? কথাটা শুনেই দেবাঙ্গীর মুখের ভাবগতি কিছুটা বদলে যায়। বেশ কড়া স্বরে সে উত্তর দেয়, সেটার উত্তর কি তোমাকে দিতে হবে? হবে। আশ্চর্য তো, আমি কি দাসখত দিয়ে রেখেছি নাকি? হতেও তো পারে। দামিনীর হেয়ালিতে গুরুত্ব না দিয়ে মুখের উপর দেবাঙ্গী দরজা বন্ধ করতে যাবে, তখন দামিনী পা তুলে দরজায় রাখে। গম্ভীর স্বরে বলে, রাকেশের সাথে মেলামেশা বন্ধ করো। আমার লাভারের সাথে ঘুরে ঘুরে বেলেল্লাপনা করবে, আবার আমারই মুখের উপর দরজা বন্ধ করবে? সেটা হয় না দেবাঙ্গী রায়চৌধুরী। দেবাঙ্গী চমকে ওঠে, অস্ফুট বলে, লাভার? ইয়েস। তা এখানে দাঁড়িয়েই সব কথা বলবো নাকি ভেতরে ঢুকবো? ওমা, এটা কোনো প্রশ্ন হলো? এসো ভেতরে। সংজ্ঞা বেশ উৎফুল্লতার সাথে সর্বরীকে বলে ওঠে। সর্বরী ইচ্ছাকৃতই সংজ্ঞার বাড়িতে এসেছে। সানন্দে সংজ্ঞা সর্বরীকে নিয়ে ঘরে প্রবেশ করতেই দেখে বসবার ঘরে একজন মাঝবয়সী ঊর্ধ্ব ব্যক্তি খবরের কাগজ হাতে বসা। আমার শ্বশুর মশাই। ইতিমধ্যেই রান্নাঘরের দিক থেকে এক মাঝবয়সী মহিলা বেরিয়ে আসতেই সর্বরী বুঝতে পারে ইনি রাকেশের মা। সংজ্ঞা সর্বরীর পরিচয় করিয়ে দিলে ঘরে থাকা পৌঢ়া হাসলেন ঠিকই, কিন্তু সেটা সাধারণ মনে হলো না। পুরোটাই এক প্রকার অভিনয়।
তাদের মনে চলতে থাকে সংজ্ঞার বিশেষ কোনো অভিসন্ধি কিনা। সংজ্ঞা সর্বরীকে সাথে করে দোতলায় নিজের ঘরে নিয়ে যায়। সেখানে গিয়ে সর্বরী রাকেশের ছবি দেখে বুঝতে পারে মেয়েদের বশীভূত করতে রাকেশের রূপই যথেষ্ট। সত্যি যেন চন্দ্রদেব। সর্বরী নিজের পার্স খুলে কৃত্তিকার চিঠি সংজ্ঞার হাতে দিয়ে বলে, কৃত্তিকার লেখা। যাক, তাহলে কোর্টে এই চিঠির কথা উঠলে বিপদে পড়বো না। কি তাই তো রজনী? হ্যাঁ। তুমি বসো, আমি তোমার জন্যে চা করে নিয়ে আসি। পরে। আচ্ছা, রাকেশ বাবু কি প্রায়ই বেনারসে কাজে যান ব্যবসার জন্য? ওই মোটামুটি। কেন বলো তো? আসলে সংজ্ঞা, জানি না কেন তোমার কাছে বেনারস নামটা শুনে মনে একটা খটকা লাগতে শুরু করেছে। বারবার মনে হচ্ছে কৃত্তিকাকে নিয়ে যদি সে বেনারসে। সর্বরী কথাটা শেষ করতে পারল না। সংজ্ঞা বাধা দিয়ে বলে ওঠে, ঠিক বলেছ তো, এটা তো আমার মাথায় আসেনি। আচ্ছা, তোমার পরিচিত কেউ বেনারসে আছেন যিনি রাকেশ বাবুর বিষয়ে বলতে পারবেন? বলার বাকিটা কি রেখেছে? তোমার জন্যে আমার জীবন সংকটে। গায়ত্রী দেবী বেশ রেগে ধমকের ভঙ্গিতে ইন্দিরাকে কথাটা বলেন। সন্ধেতে দামিনী, সৌরজা আর সর্বরী বেরিয়ে যেতেই তিনি কৃত্তিকার বাড়িতে আসেন। যামিনী দেবীর সামনে চেয়ারে বসা। ইন্দিরার চোখে রাগ ভর্তি। সে গম্ভীর স্বরে উত্তর দেয়, তা আজ যে দামিনী বাড়িতে নেই সেই খবরটা নিশ্চয়ই মাসিমা টেলিফোনে বলেছেন। তো আমি যেটা তোমায় জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। তাহলে গায়ত্রী দেবী, আমার উত্তরটা হলো কৃত্তিকা আমার বান্ধবী, সেই জন্যেই আমি ব্রাঞ্চের শরণাপন্ন হই। আর তোমার সন্দেহের জন্য তারা আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। কেন? আপনার ভয় কি? দুজনের মধ্যে তর্ক বাড়তে যাবে এমন সময় যামিনী দেবী ইন্দিরার উদ্দেশ্যে বলে ওঠেন, তোমার সন্দেহের মাসুল যে আমাকে গুনতে হবে কৃত্তিকা। আমার মেয়ের কেচ্ছা সকলে জানবে। এটার জন্যেই কি দামিনীর শরণাপন্ন হয়েছিলে? যামিনীদি, কাকে বলছো তুমি? আমার তো এখন মনে হচ্ছে যদি এটা সত্যি খুন হয় তাহলে ইন্দিরা সেটাতে ভালো রকম ভাবে যুক্ত। তাই নাকি? তা আঙুলটা যখন আমার দিকে তুললেনি তাহলে একটা প্রসঙ্গ আমি না তুলে পারছি না। কৃত্তিকা আমার কথা আপনাকে জানিয়েছিল, কিন্তু আপনার কথা আমাকে জানায়নি। সেটা তুমি বলছো। কৃত্তিকা যে তোমাকে জানায়নি তার প্রমাণ কি? তুমি কি যুধিষ্ঠির নাকি? হ্যাঁ, যে যা বলবে সেটাই সত্যি? ভুলে যেও না ইন্দিরা সিংহ রায়, যুধিষ্ঠির নিজেও সারা জীবনে সব সত্যি কথা বলেনি, নইলে রথের চাকা মাটি ছুঁতো না। ইন্দিরা এক মনে কথাগুলো শুনে চলে। তারপর যামিনী দেবীর দিকে তাকিয়ে প্রশ্ন করে, খুন তো অবশ্যই হয়েছে, আমার ধারণা আজ বিশ্বাসে পরিণত হলো। যামিনী দেবী বেশ রাগ ভরা নজরে প্রশ্ন করে, তার মানে তুমি এটা বলতে চাইছো যে লাজ লজ্জার ভয়ে কৃত্তিকাকে আমি খুন করেছি? আমার মনে তো সেটা হচ্ছে। তাহলে প্রমাণ করো, দেখি কত ক্ষমতা তোমার আর দামিনীর। সেটা কি এখনো বুঝেননি মাসিমা? গায়ত্রী দেবী বেশ চঞ্চল হয়ে জেরার ভঙ্গিতে বলেন, ইন্দিরা, ভূমিকা ছেড়ে কাজের কথা এসো। দামিনীকে ফিরে যেতে বলবে কি না? হ্যাঁ বলবো, ওনাকে বললেই আমি খবর পেয়ে যাব। টেলিফোনে কথাটা বলে নিয়ে জাহ্নবী রিসিভার নামায়। তারপর সৌরজের দিকে ফিরে নিয়ে উত্তর দেয়, হয়ে যাবে। যার সাথে কথা বললাম এর ভগ্নিপতি, ফাইল রুমে দেখাশোনা করেন। সৌরজা ঈষৎ হেসে নিয়ে থ্যাংক ইউ ডক্টর বললে জাহ্নবীও হেসে প্রতিউত্তরে জানায়, ধন্যবাদের কোনো ব্যাপার নয়। আচ্ছা, আপনার কি যামিনী দেবীর প্রতি সন্দেহ হয় না? সামান্য ভেবে নিয়ে জাহ্নবী উত্তর দেয়, দেখুন, দত্তবণিক পরিবার খুব সম্ভ্রান্ত পরিবার। কুল আর মান ওদের সাংঘাতিক। এবার কৃতিকা যে অন্যায় করেছিল সেটা তো মিথ্যে নয়। বিয়ের আগে রাকেশকে ভালো রকমভাবে না বুঝে এতটা এগিয়ে যাওয়া সত্যিই অন্যায়। এটা যদি যামিনী দেবীর মনে আঘাত দেয়
তাহলে হতে পারে যে কৃতিকা পথ থেকে সরে গেলে মান, পরিবার, পরিজন সব বাঁচল। আর গায়ত্রী দেবী, তিনি কৃত্তিকার সাথে কি সত্যিই খুব ভালো সম্পর্ক ছিল? ভালো সম্পর্ক যদি থাকতো তাহলে আর আমার সাথে প্রেম করতে আসতো না। দেবাঙ্গীর কথাতে দামিনী বেশ তাচ্ছিল্য ভরা হাসি হেসে ফেলে। দেবাঙ্গীর শোবার ঘর ছোট হলেও বেশ পরিপাটি। দামিনী ভালো রকমভাবে ঘরটিকে পরিদর্শন করতে করতে উত্তর দেয়, রাকেশ তো তোমার সামনে ঘাসও ফেলে না। মানে কি বলতে চাইছো? খুব সহজ একটা কথা। রাকেশ যে বিয়েওয়ালা একটা ছেলে সেটা নিশ্চয়ই জানো। বাহ, জানবো না? পুরুষ মানুষের যদি একটু দোষ না থাকে তাহলে তাকে আর পুরুষ মানুষ কি বলবো। তবে রাকেশের টেস্ট অনেক নিচে নেমেছে, নইলে কি আর তোমার মতো মেয়ে পোষে? ঐন্দ্রি, মুখ সামলে কথা বলো। তুমি নিজেও জানো না তুমি কার সাথে কথা বলছো। জানি, সব জানি। এটাও জানি কৃত্তিকার তুমি ভালো বান্ধবী ছিলে। রাকেশ আর কৃত্তিকার সম্পর্ক জেনে তুমি রাকেশের কাছে এগো, বলতে পারি রীতিমতো প্ল্যান করে। তোমার তো এখন পোয়া বড়। তাই নাকি? তো কি রকম? রাকেশের সাথে মেলামেশা করে এইটুকু তো বুঝেইছিলে যে কৃত্তিকার উপর রাকেশের টান বেশি। এখন কৃত্তিকা নেই, সংজ্ঞার সাথে রাকেশের সম্পর্ক তলানিতে, তাই তোমার রাস্তা ক্লিয়ার। সে গুড়ে বালি, আমি আছি। অতএব রাকেশকে ছেড়ে অন্য কারোর উপর জাল ফেলো। রাকেশের টান আছে আমার উপরে। তাই? তাহলে তোমার পরিচিত লোকেরা এটা কেন বলছে যে রাকেশকে তুমি টেলিফোন করে বারবার দেখা করার কথা বলতে? কথাটা শোনা মাত্রই দেবাঙ্গীর দুই চোখে রাগ ধরা দেয়, বলে, হাউ ডেয়ার ইউ! তুমি আমার কাজের জায়গা পর্যন্ত। গিয়েছি, তোমার সাথে খেলতে নামবো হোমওয়ার্ক ছাড়া? ভাবলে কি করে? মাইরি বলছি, কি দেখে যে তোমাকে ধরে রেখেছে। কৃত্তিকার তবু একটা জাত ছিল, তোমার তো দেখছি। ফালতু কথা ছেড়ে আসল কথাটা বলো। আসল কথা হচ্ছে রাকেশের লেজটা ছাড়ো। পুরুষ মানুষেরা গায়ে ঘেঁষা মেয়ে যে পছন্দ করে না, এটাও জানো না? আমি তোমার মতো পুরুষ চরিত্রে বিশেষজ্ঞ নই। নও, কিন্তু পুরুষদের মন কি করে বাগে আনতে হয় সেটা তো বেশ ভালো রকম জানো। রাকেশের জন্য বিদেশি ওয়ালেট, জন্মদিনে রয়সন্স জুয়েলারি থেকে সোনার আংটি, তাতে পুখরাজ বসানো, আবার বেনারস থেকে ফিরে আসলে মুক্তার ব্রেসলেট নিয়ে অপেক্ষা করছো। এসবে তো কোনো ত্রুটি নেই। দেবাঙ্গী এবার সামান্য ভয় ধরল মনে। সে বুঝতে পারে যে আজ এসেছে সে পুরো তার নারী নক্ষত্র জেনে নিয়েই এখানে এসেছে, কিন্তু নিজের ভাবটা তেমনভাবে প্রকাশ না করে বেশ অহংকারের সাথেই দামিনীর দিকে চায়। দামিনী নিজের পার্সের ভেতর থেকে কালো রঙের সিগারেট আর লাইটার বের করে, ধরিয়ে নিয়ে প্রশ্ন করে, সংজ্ঞা জানে তোমার ব্যাপারে? সেটা তুমি জেনে কি করবে? যদি না জানে তাহলে কি তুমি গিয়ে তাকে জানাবে? তোমার ধারণাও নেই যে তুমি কার সাথে কথা বলছো। তুমি ভাবছো এক, আমি কিন্তু আর এক। পয়েন্টে আসি। সংজ্ঞা জামি, তাতে না জানার প্রশ্নই ওঠে না। কৃত্তিকার ব্যাপারে জানতে পেরে যা খেল দেখিয়েছিল, তাতে তোমাকে ছেড়ে কথা বলবে এমন তো মনে হচ্ছে না। তা সংজ্ঞা এসে দুই খা দেয়নি এখনো? না না ম্যাডাম, সেই ব্যাপারে আমি বলতে পারবো না। তবে কৃতিকা এখানকার ডেইলি মেম্বার ছিল। বছর 26-এর বৈশরণী লাইব্রেরিয়ান মৃন্ময়ী পূর্ণপাত্র কথাটা দামিনীকে জানায়। দেবাঙ্গীর সঙ্গে কথাবার্তা শেষ করে দামিনী সোজা পৌঁছায় পাঠাগারে, কিন্তু মৃন্ময়ীকে সে তার আসল পরিচয় আর উদ্দেশ্য জানালে মৃন্ময়ী বেশ অবাক হয়। কারণ বাকিদের মতো সেও মনে করেছিল কৃত্তিকার মৃত্যুটা স্বাভাবিক। পাঠকের ভিড় তুলনামূলকভাবে কম। দামিনী প্রশ্ন করে, আচ্ছা, কৃত্তিকা কি ধরনের বই পড়তো? সেটা বলা মুশকিল। তবে লাইব্রেরির রুলস হলো যখন যে বই রিডাররা নিচ্ছে সেটা খাতাতে এন্ট্রি করা উইথ রাইটার্স নেম। ভেরি গুড। তুমি আমাকে বিগত 2 মাসের কৃত্তিকার এন্ট্রিটা দেখাও। দামিনী কথা মতো টেবিলের উপরে থাকা রেজিস্টার খাতা ঘেঁটে কৃত্তিকার এন্ট্রিগুলো বের করে।
দামিনী দেখে 2 মাসে প্রতি সপ্তাহে একটা দিন করেই তার অনুপস্থিতি। সেটার কারণ জিজ্ঞেস করতে মৃন্ময়ী জানায়, আসলে রবিবার তো লাইব্রেরি বন্ধ, সেই জন্য। আর কৃত্তিকা তো শেষের দিকে নোট তুলতো। মানে? আমাদের লাইব্রেরি থেকে বই বাড়ি নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই। এখানেই সবাই পড়ে আর তারপর জমা দিয়ে দেয়। কারোর যদি বইয়ের থেকে কিছু নোট করতে হয় তাহলে এখানেই কাগজ পেন্সিল নিয়ে বই থেকে টুকে নেয়। কিন্তু কৃত্তিকা তো বাংলার শিক্ষিকা ছিল, আর লাস্ট কয়েক মাস দেখছি সে সবই সংস্কৃত ভাষার বই পড়েছে। সেটা আমি বলতে পারবো না, কিন্তু কৃত্তিকা নোট করতো, এই বিষয়ে আমি কনফার্ম। কৃত্তিকার সেই নোট করা কাগজ কোথায়? সেটা কৃত্তিকার কাছেই থাকবে। গায়ত্রী বাদে আর কারোর সাথে কৃত্তিকার ভাব? না, কেবল গায়ত্রী দেবী। দামিনী 2 মাসের খাতা ঘেটে নিয়ে দেখে কৃত্তিকার মোট 4টে সংস্কৃত বই পড়েছে। সেই 4টে বই নামাতে বললে মৃন্ময়ী চেয়ার ছেড়ে উঠে গিয়ে কয়েক মিনিটের মধ্যে বইগুলো নিয়ে এসে দামিনীর সামনে রাখে। দামিনীর মাথায় হাত। এক একটা ভলিউম প্রায় 250-900 পাতার। পুরো বই দেবনগরী হরফে লেখা। দামিনীর পক্ষে এই ভাষা আয়ত্তে আনা এক প্রকার সম্ভব নয়। দামিনী বুঝতে পারে এই বই কি বিষয়, তা উদ্ধার করতে পারবে কেবল সৌরজাই। কুণ্ঠা ভরা স্বরে দামিনী জানায়, বইগুলো তো আমি নিয়ে যেতে পারবো না, কিন্তু... কথাটা শেষ করতে পারল না। মৃন্ময়ী হেসে বলে, নিয়ে যান, অন্য কেউ হলে দিতাম না। আপনার নাম একবার খবরের কাগজে বেরিয়েছিল, ওই যে চন্দনপুর মার্ডার কেস। আর বলো না, ওটাই আমার কাল হয়েছে। আমাকে না জানিয়ে আমার নাম চিপকে দিয়েছিল। যাই হোক, তোমাকে অশেষ ধন্যবাদ মৃন্ময়ী। কথাটা বলেই দামিনী চেয়ার ছেড়ে উঠে গেল। মৃন্ময়ী দাঁড় করায়। 1 মিনিট ম্যাডাম। বলে মৃন্ময়ী কাবার্ড খুলে একটা চিঠি বার করে দামিনীর মুখের সামনে তুলে ধরে। কি এটা? চিঠি, কৃত্তিকার লেখা। কবেকার লেখা? কৃত্তিকা যেদিন মারা গেল তার আগের সন্ধ্যায়। শেষ বই এন্ট্রি করিয়ে কৃত্তিকা বাড়ি চলে গেছিল। আমরা যারা এখানে কাজ করি তারা সকলে বই এন্ট্রির পর পাতা চেক করি যে ছিঁড়ল কিনা সেটা দেখার জন্য। তেমনই কৃত্তিকার এন্ট্রি করা বইয়ের ভিতর থেকে এই চিঠিটা আমি পাই। আমার ধারণা কৃত্তিকা চিঠিটা লিখে বইয়ের ভেতরেই রেখেছিল, পরে হয়তো নিতে ভুলে গেছে। আমিও চিঠিটা তুলে রাখি, ভেবেছিলাম আগামীকাল তো কৃত্তিকা আসবেই, তখন না হয় দিয়ে দেবো, কিন্তু সে তো আর। দামিনী স্থির নজরে চিঠির দিকে তাকিয়ে থাকে, চাহনিতে একরাশ প্রশ্ন। সজোরে বাজের শব্দ, কেঁপে ওঠে পাঠাগার। দামিনী যখন বাড়ি পৌঁছায় বৃষ্টিটা নামে সাথে সাথেই। সৌরজা এখনো ফেরেনি। বইগুলো ঘরের টেবিলের উপরে রাখতেই দরজার বাইরে থেকে ম্যাডাম ডেকে ওঠে সর্বরী। ভেতরে এসো। সর্বরী ভেতরে এসে মোটা মোটা বই দেখে বেশ অবাক হয়। কারণ জিজ্ঞেস করলে দামিনী মৃন্ময়ীর সাথে হওয়া কথাগুলো তাকে বলে। অন্যদিকে সর্বরী এতক্ষণ ছিল ইন্দিরার সাথে। গায়ত্রী আর যামিনী দেবীর কথাগুলো শোনার পর কেমন যেন গুম হয়ে রইল। বৃষ্টির গতি ক্রমশ বাড়ছে। ইন্দিরা ধীর পদে ঘরের কাছে আসতেই দামিনী আর সর্বরী তার দিকে চায়। ঘরে ঢুকতে ঢুকতে ইন্দিরা বলে, বেনারস সম্পর্কে একটা কথা জানলাম। কে বলল? মাসিমা, গত 3 মাস আগে কৃত্তিকা বেনারস গিয়েছিল, প্রায় 15 দিনের জন্য। কৃত্তিকার মামার বাড়ি বেনারস। কি? সর্বরী যেন আকাশ থেকে পড়ে। সংজ্ঞার মুখে শুনলাম যে রাকেশ প্রত্যেক মাসে ব্যবসার কাজে সেখানে যায়। দামিনীর মুখ আরো গম্ভীর হয়। মাসিমাকে আমি জিজ্ঞেস করে জানতে পারি গত বছর প্রায় 4 মাসের জন্য কৃত্তিকা বেনারস গিয়ে ওঠে। স্কুলে এত মাসের ছুটিটা কিভাবে পেল এটা একটা রহস্য। কৃত্তিকার শরীরও তখন অন্যরকম, কিন্তু যখন ফিরল তখন রুগ্ন। দত্তবণিক বাড়ি কাঁপিয়ে বেজে ওঠে গ্র্যান্ডফাদার ক্লকটা। রাত 9:30। দামিনী অস্থির হয়ে উঠল। এত রাত তো সৌরজার হবার কথা নয়। সর্বরী আশ্বাস দেয় যে বৃষ্টির জন্যই হয়তো আটকে পড়েছে, কিন্তু বেগতিক ঘটল অন্যদিকে। বৃষ্টি ধরে আসে প্রায় 10:30টায়। চারিদিকে শুধু ঝিঁঝি আর ব্যাঙের ডাক।
মেঘের ভেতর থেকে চাঁদের আলো সামান্য বেরোতে থাকে। পথঘাট জলের জন্যে ঝিকমিক করছে। দোতলার করিডোরে এক নাগারে দামিনী পায়চারি করে চলেছে প্রায় আধ ঘন্টা ধরে। সর্বরী নিজের ঘরে বসা, তার চিন্তাও কম নয়। হঠাৎ কি যেন মনে হতেই সে বাইরের করিডোরে বেরিয়ে আসে, দেখে করিডোরে পোড়া সিগারেটের ফিল্টার ছড়িয়ে রয়েছে। আজ প্রথমবার দামিনীকে সে কিছুতে ভয় পেতে দেখল। কত কঠিন কেসে দামিনীর মাথা ঠান্ডা সে দেখেছে। রাগ কি জিনিস, ভয় কি জিনিস, চিন্তা কি জিনিস, তা কোনোদিন সে দামিনীর মধ্যে দেখেনি। কিন্তু আজ দামিনী ঘামে পুরো ভেজা। ম্যাডাম, আপনি শান্ত হন। কি করে? রাত 11:30 হতে চলল। ডাক্তার কোথায়? যদি আটকেও পড়তো তাহলে টেলিফোন তো করতো। শান্ত হব কি করে? গুটি গুটি পায়ে ইন্দিরা নিজের ঘর থেকে বেরোতেই দামিনী চঞ্চল হয়ে ওঠে। আর দেরি না, চলো আমার সাথে। তাড়াতাড়ি তিনজনে রাস্তায় এসে রামপ্রসাদ সরণির দিকে এগিয়ে চলেছে। পথে কুকুর ছাড়া আর কোনো জনপ্রাণী নেই। রামপ্রসাদ সরণি থেকে বাঁয়ে বাঁক নিয়ে শুরু হয় বৈদ্যপাড়া। বৈদ্যপাড়ায় প্রায় মিনিট 15 হাঁটার পর একটা বড় দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ায় তিনজনে। বাড়ির নেমপ্লেটে লেখা ডক্টর জাহ্নবী দাশগুপ্তা, MBBS, MD, FRCS। ইন্দিরা আর দামিনী তাড়াতাড়ি দরজার কাছে এগিয়ে কলিং বেল বাজাতেই জাহ্নবীর কাজের মেয়ে চঞ্চলা দরজা খোলে। দূর থেকে জাহ্নবী ইন্দিরাকে দেখা মাত্রই দরজার কাছে দৌড়ে আসে। কি হয়েছে ইন্দিরা? আর ইনি? দামিনী অস্থির হয়ে উত্তর দেয়, সরোজা এসেছিল? হ্যাঁ, অনেকক্ষণ। আপনি কি দামিনী ম্যাডাম? হ্যাঁ। কখন বেরিয়েছে? অনেক আগে। তখনও বৃষ্টি শুরু হয়নি। ওনার তো পুলিশ স্টেশন হয়ে যাবার কথা। কেন, কি হয়েছে? পুলিশ স্টেশন কেন? কৃতিকার পোস্টমর্টম রিপোর্ট বের করার জন্য আমি ভিতরের একজনকে বলেছি। তার সাথে কথা বলার প্রায় মিনিট 15 পরই সেই কনস্টেবলের আবার টেলিফোন আসে। সে জানায় যে এই সময় বড়বাবু নেই, সে ফাইলটা নিয়ে রেখেছে। সেই সময় ডক্টর মিত্র আমার সামনেই বসেছিলেন। তিনি বলেন যে তিনিই যাবেন। আমিও কনস্টেবলকে সেটাই বললাম যে আমার পরিচিত একজন ডাক্তার যাবেন, নামও বলে দিলাম। ডক্টর মিত্র বাড়ি পৌঁছননি। সর্বনাশ! কথাটা শুনে দামিনী হন্তদন্ত হয়ে বেরোতে গেলে জাহ্নবী ডেকে বলে ওঠে, ম্যাডাম, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আমার গাড়ি বের করছি, ওয়েট। তাড়াতাড়ি গ্যারেজ থেকে সাদা অ্যাম্বাসেডরটা বের করে। দামিনী গাড়িটিকে দেখে নিয়ে বাকিদের সাথে নিয়ে তাতে উঠে পড়ে। মিনিট 10 পথ। সদর থানায় গিয়ে দামিনী জানতে পারে সৌরজার আসার কথা ছিল, কিন্তু সে আসেনি। ডক্টর দাশগুপ্ত, পুলিশ স্টেশনে আসার রাস্তা কি একটাই? মেন রাস্তা তো এটাই, আর একটা ফেরিঘাটের দিক থেকে আসে, কিন্তু ওটা অনেকটা ঘুর রাস্তা। গাড়ি নিয়ে সেদিকে চলুন। দেরি না করে গাড়ি ফেরিঘাটের দিকে এগোয়। এই রাস্তা সম্পূর্ণ নির্জন আর বন্য। হঠাৎ স্টপ! বলে দামিনী চিৎকার করে গাড়ি থামাতেই হেডলাইটের আলোয় ঝোপে একটা ফর্সা পা দেখতে পায়। কাছে এগোতেই দামিনী চমকে ওঠে। ডাক্তার, ডাক্তার, ডাক্তার! সৌরজার পুরো দেহ বৃষ্টির জলে ভেজা, কপালে গভীর আঘাত, আর সেখান থেকে রক্ত বেরোচ্ছে। তাড়াতাড়ি গাড়িতে তুলে নিয়ে জাহ্নবী ছোটে টেরেজা হাসপাতালে। সৌরজার হাতের নাড়ি স্পন্দন খুব মন্থর। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে দামিনী স্থির দৃষ্টিতে বাইরের দিকে চেয়ে আছে। ওটি কেবিনে বহুক্ষণ সৌরজাকে নিয়ে যাওয়া হয়েছে। ইন্দিরা ওটির সামনের চেয়ারে ঠায় বসা। সিঁড়ি দিয়ে সর্বরী উপরে উঠে আসে, হাতে মাঝারি সাইজের একটা গ্লাস, তাতে চা। দামিনীর কাছে এগিয়ে গিয়ে সেটা দিতে গেলে দামিনী কোনো উত্তর না দিয়ে কেবল হাত সরিয়ে দেয়। সর্বরী বুঝতে পারে দামিনীর মন এখন ভীষণ চঞ্চল। সান্ত্বনার ভঙ্গিতে খুবই বিনম্র স্বরে সর্বরী বলে, আপনি এত চিন্তা কেন করছেন? ডাক্তার দিদির কিচ্ছু হবে না। বাইরের দিকে চেয়ে থেকেই দামিনী বেশ গম্ভীর স্বরে উত্তর দেয়, জানি, মেয়ে মানুষের জান কই মাছের জান। এত সহজে মরণ নেই। মনে হচ্ছে আর গোপনে কিছু করা যাবে না। কেন? খবরটা কি বাইরে লিক হবে না ভাবছো? এই খবর কানে উঠবে ওপর মহলের।
আমাকে তারা জেরা শুরু করবে যে কি করে একজন ব্রাঞ্চ ফরেন্সিক ডক্টর অ্যাফেক্টেড হয়। তারপর কৃতিকার কেস সামনে আসবে। আপনি যা বললেন তাতে এটা ক্লিয়ার যে কৃতিকার মৃত্যু সাধারণ নয়, আর যে এই কাজ করেছে সে চাইছে যে আমরা যে লুকিয়ে কাজটা করছি সেটা বাইরে বাইরে লিক হয়ে যাক। হ্যাঁ, যেভাবে হোক ডাক্তারের এই ঘটনা ধামাচাপা দিতে হবে। কিন্তু হসপিটাল সুপার তো বলছে যে এটা পুলিশ কেস। জানি জানি জানি, আটকাতেই হবে সর্বরি, নইলে সব শেষ। তীরে এসে তরি ডুবে যাবে। দামিনী কথাটা শেষ করতে পারল না। সেই মুহূর্তেই উটির দরজা খোলার শব্দ কানে আসতেই সেই দিকে তাকায়। জাহ্নবী বাইরে আসতেই দামিনী আর সৌরজা তাড়াতাড়ি তার কাছে এগিয়ে যায়। জাহ্নবী বলে, ডক্টর মিত্র আউট অফ ডেঞ্জার, বাট রেস্টে থাকতে হবে। প্রচুর ব্লিডিং হয়েছে, রক্তের গ্রুপটা বি পজিটিভ বলেই পারলাম। মাথার ক্ষত চিহ্নটা খুব গভীরভাবে লেগেছে আর সাথে অনেকটা ডিপ গর্ত হয়ে গেছে। দেখা করতে পারবো? ঘুমের ইঞ্জেকশন দেওয়া আছে। সর্বরি, ডাক্তারের জ্ঞান ফিরলে প্রথম কথা আমার সাথেই বলবে। নো ডক্টর, নো নার্স, অনলি দামিনী। কাল সকাল না হওয়া পর্যন্ত। সর্বরী শেষ করতে পারল না। দামিনী সোজা করিডোরের সিঁড়ির দিকে এগিয়ে যায়। তার চলন দেখে জাহ্নবী অবাক হয়ে সর্বরীকে জিজ্ঞেস করে, ডক্টর মিত্র আর ইনি কি বোন? কেন? উনি আমার বাড়িতে গিয়ে যেভাবে প্রশ্নটা করেছিলেন যে সৌরজা কোথায়, এটা বিশাল বড় একটা টান বলে মনে হলো, তাই আর কি। রক্তের দূর দূরান্ত অবধি এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু এদের একজনকে আঘাত করা মানে বিপরীত জনকে জমরূপে আহ্বান করা। কথাটা শুনে ইন্দিরা পাশ থেকে কৌতূহল ভরা স্বরে জানতে চায়, তার মানে দামিনী ম্যাডামের উইক পয়েন্ট ডক্টর মিত্র। ধরতে পারো, তবে যে এই কাজটা করেছে তার দশা কি হবে তা বলা মুশকিল। ব্রাঞ্চে একটা ঘটনা শুনেছিলাম, একবার একজন অফিসার ম্যাডামকে পরিবার সংক্রান্ত খারাপ কথা বলেছিল। ডাক্তার দিদি সেই অফিসারকে এমন হুদ খাইয়েছিল যে অফিসার আজীবনের জন্য কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তেমনই আরেকটা কেসে একটা ক্রিমিনাল বাঁচার জন্য ডাক্তার দিদির কপালে রিভলভার ঠেকিয়েছিল। পরবর্তীতে ম্যাডাম সে ক্রিমিনালের ডান হাতটাই নিজের গাড়ির তলায় পিষে দিয়েছিল। আর এখানে তো রক্ত বার করে ছেড়েছে, তার দশা কি হবে সেটাই ভাবছি আর কি। সর্বরী আর ইন্দিরা যখন বাড়ি ফিরল তখন উষার আলো সবে আকাশে ধরা দিয়েছে। গুটি কয়েক পাখির ডাক দূর থেকে ভেসে আসছে। কথায় বলে, প্রতিটি ঋতুর একটা ধরন থাকে, পার্থক্য বোঝা যায় উষাকালে। তেমনি শারদ উষার মতো কোনো উষাই অন্য ঋতুতে ধরা দেয় না। এই নির্মলা ভূষণ কেবল ঋতুরানীর। দামিনী রয়ে গেছে হাসপাতালে, কাঁচের দরজা দিয়ে এক নজরে তাকিয়ে আছে সৌরজার দিকে। দামিনীর চোখ লাল আর ছলছলে। ইন্দিরা চা করে নিয়ে এসে সর্বরীর ঘরে প্রবেশ করে। চা টেবিলের উপর রাখতেই সর্বরী হঠাৎ ঘর কাঁপিয়ে জিজ্ঞেস করে ওঠে, ইন্দিরা, গায়ত্রী দেবী যখন এই বাড়িতে তোমার সাথে কথা বলতে আসে তখন কথা শেষ করে গায়ত্রী দেবীর সাথে বেরিয়ে যাও তুমি। আমি আসার আধ ঘন্টা পর তুমি বাড়িতে আসো, তখনও বৃষ্টি শুরু হয়নি। তোমার আসার ঠিক 10 মিনিটের মাথায় ম্যাডাম ঢোকেন, তারপর বৃষ্টি আরম্ভ হয়। কোথায় ছিলে সেই টাইমটায়? ইন্দিরা বেশ অবাক হয়, বলে, প্রশ্ন কম, জেরার ভঙ্গি বেশি। ধরে নাও জেরাই করছি, কিন্তু এখনো কিন্তু উত্তর পাইনি। আমি দোকানে গিয়েছিলাম। কেন? আর কার দোকান? মেডিকেল শপ। আমার ডান হাতের তর্জনী বটিতে কেটেছে, সেটারই ব্যান্ডেড আনতে। সর্বরী আঙুলের দিকে চায়, তারপর বলে, ব্যান্ডটা একটু খোলো তো, আমি দেখতে চাই কতটা খুলেছে। ইন্দিরা এই প্রথম সামান্য রাগ ভরা স্বরে প্রশ্ন করে, তুমি কি এটা মনে করছো যে ডক্টর সৌরজার উপর আমি অ্যাটাক করেছি? না না, অ্যাটাক হয়নি। সৌরজার উত্তর শুনে দামিনী অবাক হয়, বলে, তাহলে জ্ঞান হারালে কিভাবে? জাহ্নবীর বাড়ি থেকে বেরিয়ে আমি সোজা রাস্তা ধরে পুলিশ স্টেশনের দিকে এগোতে থাকি। হাওয়া ছাড়তে শুরু হয়, আকাশের অবস্থা খুবই খারাপ। হঠাৎ মাথার বাঁ দিকটা ঝিমঝিম করে ওঠে, আর মাথা ঘুরে গিয়ে রাস্তার পাথরের ফলকে আমার মাথাটা লাগে। তারপরেই জ্ঞান পগার পার।
তুমি সোজা রাস্তায় ছিলে? হ্যাঁ, কেন? আমাকে কোন রাস্তায় পেয়েছিস তুই? দামিনী কোনো উত্তর করল না, কেবল সৌরজার উদ্দেশ্যে বলে, তুমি রেস্ট নাও, আমি পোস্টমর্টম রিপোর্ট তুলে নেব। কথাটা বলে নিয়ে বাইরে বেরিয়ে আসতেই দামিনী চমকে ওঠে। দেবাঙ্গী এগিয়ে আসছে তার দিকে। কাছে এগিয়ে আসলে দামিনী গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, তুমি এখানে? দেবাঙ্গী চোখ নামিয়ে শান্ত স্বরে উত্তর দেয়, আমি প্রথমেই আপনার কাছে ক্ষমা চাইছি। এই একটা কথাতেই দামিনী বুঝে ফেলে তার প্ল্যান সম্পূর্ণ বিফলে গেছে। দেবাঙ্গী তার আসল পরিচয় জেনে গেছে। দামিনী রাগটা দমিয়ে নিয়ে উত্তর দেয়, আসলে গতকাল আপনার টাইটেলটা আমার বারবার কানে বাজছিল। আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতেই আমি আপনাকে ফলো করি। কথাটা শুনে দামিনী নিজের কপালে হাত দেয়। আপন মনেই ধিক্কার জানায় নিজেকে। সবাইকে সে সতর্ক থাকতে বলে নিজে কিভাবে বেসামাল হলো। আপনাকে কৃত্তিকার বাড়িতে ঢুকতে দেখেছি, আর সেই সময় দোতলায় ইন্দিরার সাথে আরেকজন মেয়েকেও আমি দেখতে পাই। আপনি ব্রাঞ্চ ইনচার্জ দামিনী সরকার। রাকেশের ব্যাপারে আমার কিছু বলার আছে। বলো। আমি রাকেশকে বিন্দুমাত্র ভালোবাসি না, ঘেন্না করি। কৃত্তিকার সাথেও যে কাজটা করেছিল সেটা শাস্তিও এখনো পাইনি। আমি শাস্তি দিতেই তার কাছে গেছিলাম। কিরকম? আমাকে নিয়ে যেতে সংজ্ঞা সন্দেহ করে, রাকেশের জীবন অতিষ্ঠ করে। সংসার করাও ঘুচিয়ে দিয়েছিলাম। দিনের পর দিন কৃত্তিকার ওই যন্ত্রণা আমি দেখেছি। তারপর তো তাকে মরতেই হলো। তা বলছি, এত যে বাজে কাজ করেছে, এত সহজে কি আমি রাকেশকে ছাড়বো নাকি? কৃত্তিকা তো দ্বিতীয়বার বিশ্বাস করে একটা বিশাল বড় ভুল করে। কৃত্তিকার সাথে আমি দেখা করে জানাই রাকেশের সুখের সংসার আমি ভেঙে দেব। কৃত্তিকা বারণ করে। ও বেশ অন্য রকমের মেয়ে ছিল জানেন। প্রতিশোধ এসবও জানতো না। ওর কাছে সবকিছুই কেবল ক্ষমা। তখন আমি কৃত্তিকার মুখে একটা কথা জানতে পেরে চমকে যাই। সেটা হলো, রাকেশ কৃত্তিকাকে বিয়ে করেছিল। কি? অন্যদিকে দেবাঙ্গী বলে চলে, রাকেশের এক স্ত্রী বর্তমান থাকতে দ্বিতীয় বিয়ে করে কি করে? আমিও এটাই কৃত্তিকাকে জিজ্ঞাসা করেছিলাম। তখন জানতে পারি সংজ্ঞা আর রাকেশের বিয়ে সামাজিকভাবে হলেও রেজিস্ট্রি হয়নি। উল্টো দিকে কৃত্তিকার সাথে সামাজিকভাবে না হলেও রেজিস্ট্রি হয়ে বসে আছে। আইনের চোখে কৃত্তিকাই রাকেশের স্ত্রী, সংজ্ঞা নয়। আমার বিশ্বাস সংজ্ঞাও এটা জানে। বেনারসেই বোধহয় ওদের রেজিস্ট্রিটা হয়, কিন্তু এখন চুপ করে আছে। কারণ ডিভোর্স হলে আইন মতে রাকেশের কোনো সম্পত্তি আর সে পাবে না। আমিও কথাটা শুনে খুবই ভেঙে পড়ি। মনে মনে ভাবি কৃত্তিকা আবার একটা ভুল করেছে। রাকেশ না পারবে সংজ্ঞাকে ছাড়তে, না কৃত্তিকাকে। সুতরাং রাস্তা একটাই, রাকেশকেই পথ থেকে সরাও। কি পাগলের মতো কথা বলছো? মাথা ঠান্ডা রাখো। না না, আপনাকে আমি এটাই জানাতে এসেছিলাম, রাকেশকে আপনি বাঁচাতে পারবেন না। আর রাকেশের লেজাও আমি ছাড়বো না। কৃত্তিকা এখন যেখানে, রাকেশকেও সেখানেই যেতে হবে। কিন্তু ইন্দিরাও আমাকে কৃত্তিকার মতোই শান্ত থাকতে বলে। ইন্দিরা তোমার এই প্ল্যান জানতো? না, শুধু ওকে বলেছিলাম রাকেশকে শিক্ষা দিতে তোর সাহায্য আমার লাগবে। কিন্তু ইন্দিরা আসল না। ইন্দিরা আজ সকালে গিয়ে আমার সাথে দেখা করেছে। ওর মুখে জানলাম আপনি হসপিটালে, কিন্তু তাই বলে তো আর রাকেশকে ছেড়ে দিতে পারি না। আইন নিজের হাতে নেবে? হ্যাঁ, নেব তো। আপনার কোনো ধারণা নেই কৃত্তিকা আমার জন্য কি না করেছে। আমাকে জন্ম দেওয়া বাবা মা আমার পড়াশোনা আটকে দিয়েছিল। কৃত্তিকা মাসের পর মাস সেটা টেনেছে। আমার বাবা মা যে দায়িত্বটা পালন করেনি সেটা ও করেছে। রাকেশকে শিক্ষা দিয়ে আমি কৃত্তিকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। আর আমাকে কেউ ঠেকাতে পারবে না। ব্রাঞ্চ ইনচার্জ দামিনী সেন সরকারও না। দামিনীর মাথায় বজ্রাঘাত। সম্পূর্ণ দিক কাল হারানোর মতো অবস্থা। কথাগুলো বলে নিয়ে যেমন নাটকীয় ভঙ্গিতে দেবাঙ্গী এসেছিল, ঠিক সেইভাবেই বেরিয়ে গেল। দামিনী কপাল কুঁচকে তাকিয়ে থাকে দেবাঙ্গীর দিকে। বিকেলের দিকে সৌরজাকে ডিসচার্জ করলে দামিনীর সাথে সে বাড়ি এসে পৌঁছয়। অন্যদিকে জাহ্নবী পুলিশ স্টেশনে গিয়ে কৃত্তিকার পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আসে। দামিনীর হাতে সেগুলো দিলে দামিনী বিন্দুমাত্র দেরি না করে সেগুলো সৌরজার হাতে দেয়। এর ফাঁকে কয়েক দফা জেরাও দামিনী সৌরজার সাথে সেরে নিয়েছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছুই দামিনীর হাতে এলো না। যামিনী দেবীর কাছ থেকে কৃত্তিকার বেনারসের ঠিকানা নিয়ে সর্বরী দামিনীকে দেয়। এই মুহূর্তে সব তালার চাবি ওই বেনারস। দুপুরের দিকে স্টেশনে গিয়ে দামিনী বহু কষ্টে
বেনারসের তৎকাল টিকিট বের করে দেওয়ার জোর দেয়। অবশেষে 2 দিন পর স্টেশন ম্যানেজার দামিনীকে দেখা করতে বলে। বাড়ি ফিরে দামিনী দেখে সৌরজা পোস্টমর্টম রিপোর্ট নিয়ে খুবই ব্যস্ত। রিপোর্ট দেখছে আর নিজের নোট খাতাতে কী সব যেন টুকছে। দামিনী ঘরে প্রবেশ করলেও সৌরজা তেমন উদ্বেগ প্রকাশ করল না, নিজের কাজেই ব্যস্ত। ডাক্তার, মনে করে দেখো, কিছু খেয়েছিলে? দামিনীর প্রশ্নে সৌরজা লিখতে লিখতেই উত্তর দেয়, কোথায়? গতকাল যার জেরে অজ্ঞান হয়েছিলে। সেটাই, প্রতিটা রহস্য গল্পে যেটা হয়, কিছু খেয়ে অজ্ঞান করে দেওয়া, ব্লাড ইনস্ট্রুমেন্ট দিয়ে মাথায় আঘাত করা, তাই না? মজা করছো? মজা না তো কি, ওসব ফেলুর গল্পে ভালো লাগে, দামিনীর গল্পে না। কি যেন ডায়লগটা? হ্যাঁ, মনে পড়েছে। মাথায় বাড়িটা দরকার ছিল রে তোপসে। জাহ্নবীর বাড়িতে গেলাম, পোস্টমর্টম রিপোর্টের কথা বললাম, জাহ্নবী থানায় ফোন করলো। তারপর টেলিফোনে আমি ওই কনস্টেবলের সাথে কথা বলি। কনস্টেবলটি আমায় জানায় 1 ঘন্টা পর থানায় আসতে। আমি জাহ্নবীর সাথে কৃত্তিকার বিষয়ে নানা রকম প্রশ্ন করি। ফিজিশিয়ানদের একটা গুণ আছে, কিরকম? কোনো ক্রিটিক্যাল কেস এলে সেটা তারা নোট ডাউন করে রাখে, যাতে পরবর্তীতে ওই রকম সেম কেস এলে যাতে হ্যান্ডেল করতে পারে। আমিও করি, যে মার্ডার কেস প্রচন্ড অভিনব সেটা তুলে রাখি, যেমন দময়ন্তীর কেস টোকা, লাবণ্যের কেস টোকা। জাহ্নবীকে জিজ্ঞাসা করতে জানতে পারি কৃত্তিকার কেস সে নোট করেছে। সেটা আনতে বললে জাহ্নবী নিজের ডায়েরি আমাকে দেখায়। তাহলে খাওয়া দাওয়া করার সময় পেলাম কোথায়? দামিনী চুপ করে যায়। মর্গ রুমে তোলা কৃত্তিকার দেহের ছবি, দেহ কাটা ছেঁড়া করার পর নানা ছবি সৌরজার টেবিলের উপরে ছড়িয়ে এক দৃষ্টে দেখে চলেছে। যেহেতু কৃত্তিকার মৃত্যু হৃদযন্ত্র বিফল হয়েছে, সেই জন্যে তার হার্টের এক্স-রে রিপোর্ট করা হয়েছিল। কোনো সন্দেহ নেই যে হার্ট ব্লকেজ হওয়াটাই কৃত্তিকার মৃত্যুর কারণ। হঠাৎ সৌরজা ব্যস্ততার মধ্যেই প্রশ্ন করে, ওই টেবিলে অত মোটা মোটা সংস্কৃতের বই এনেছিস কোথা থেকে? ভালো কথা মনে করেছো। কথাটা বলে দামিনী তাড়াতাড়ি বইগুলো সৌরজার টেবিলে এসে লাইব্রেরিয়ান মৃন্ময়ীর কাছে কথাগুলো জানায়। কথাগুলো শুনে নিয়ে সৌরজা উত্তর দেয়, এই কেসে বই একটা মারাত্মক ভূমিকা রাখছে, সেটা লক্ষ্য করেছিস? তেমন ভাবে না, কেন বলো তো? প্রত্যেক জনের সাথে বইয়ের লিঙ্ক কমন। কৃত্তিকার পৈতৃক ব্যবসা, সেটাও বই। কৃত্তিকা মনের শান্তি আনতে কোথায় ছুটল? লাইব্রেরি। গায়ত্রীর সাথে দেখা বইয়ের সূত্র ধরে। সর্বরী সংজ্ঞার বাড়িতে গিয়ে দেখে বইয়ের সেলফ ভর্তি। তুই দেবাঙ্গীর বাড়িতে গিয়েও দেখলি বই। জাহ্নবীকে আমার মতো পড়াশোনা করতেই হয়, অতএব সেখানেও বই। এই সংস্কৃত বইগুলো কিসের? ভাষার উদ্ভব, লেখনী, তারপর বর্তমান টাইমে দেবনগরী ভাষা চেঞ্জ হওয়া, এগুলো। তোমার এই বইগুলো পড়া? এর মধ্যে এই যে পাণিনির বইটা আমার পড়া। পাণিনি কি? সংস্কৃত ভাষা আগে শুনে শুনে মনে রাখতে হতো, বেদ যেমন, তাই ওর নাম শ্রুতি। অতএব ইতিহাস অনুমান করে যে খ্রিস্টপূর্ব ৩,৫০০ বছর আগে সংস্কৃত ভাষার উদ্ভব হয়। কিন্তু সংস্কৃত ভাষার লিখিত রূপ এলো মৌর্য থেকে গুপ্ত যুগে। কি বলছো? ইয়েস, রোমের মিউজিয়ামে যে পৃথিবীর প্রথম হাতে লেখা মহাভারতটা আছে, ওটার কার্বন ডেটা সেটাই জানিয়েছে। তাহলে বেদব্যাস মহাভারত কথায় বলেছে আর গণেশ লিখেছে সেটা? সেটা তো আধুনিক প্রসঙ্গে এসেছে। বেদব্যাস মহাভারতের কোনো শ্লোকে এটা বলেনি যে আমি বলছি গণেশ লিখছে। যেটা আছে সেটা হলো কথা আর্যবর্তম অস্তাপি নিত্যম ভবতি ব্যাস গণেশ তদস্রবণম তীর্থ রূপমোহি দুষ্টানাম পাপনাশ। এর অর্থ হলো বেদব্যাস মহাভারত নামকরণই করেননি, তিনি আর্যবর্তের কথা নামে একটা গাথা গণেশকে শ্রবণ করিয়েছিলেন, যে গাথা পুণ্যের ফল দেয়, দুষ্ট পাপ দমন করে।
এবার গণেশের মতো বেদব্যাস নিজের 5 জন শিষ্যকে সেই কথা শোনান। এরই মধ্যে একজন শিষ্য হলো বৈষ্ণবায়ন, যে অর্জুনের নাতির ছেলে জন্মেঞ্জয়কে কুরু বংশের কথা শ্রবণ করাতে গিয়ে মহাভারত নামটা ব্যবহার করেন। আচ্ছা, সেই জন্যই মহাভারত দীর্ঘ। হ্যাঁ, কারণ বৈষ্ণবায়ন নিজের কিছু শ্লোক ওটাতে ঢুকিয়েছিল। মহাভারত লেখার কোনো উল্লেখ নেই। অনেক পরে পণ্ডিত আচার্য পাণিনি প্রথম সংস্কৃত ভাষার হরপের জন্ম দেন, নাম দেন দেবনগরী। যেহেতু এটা দেবতা মুখনিসৃত ভাষা ধরা হয়, পরে সংস্কৃত ভাষার থেকে মোট 4টে ভাষার অপভ্রংশ তৈরি হয়: পালি, হিন্দি, বাংলা, তামিল। কিন্তু কথা হচ্ছে, এত কঠিন বিষয় নিয়ে পড়াশোনা কৃত্তিকা করতে যাবে কেন? যতই কাকতালীয় মনে হোক না কেন শাসন ঠাকুর, এই কেসে বইয়ের মাহাত্ম্য আছে, থাকতেই হবে। থাকাটা তো উচিত, কিন্তু তেমন কোনো জোরালো সূত্র আমি পাইনি কৃত্তিকার কেসে। নিজের বাড়িতে বসে জাহ্নবী দামিনীকে কথাটা বলে ওঠে। সংজ্ঞার সাথে আমি দেখা করেছি, কিন্তু রাকেশের সঙ্গে আমার কোনো দিন দেখা সাক্ষাৎ হয়নি। কথাটা শুনে দামিনী নিজের পার্সের ভেতর থেকে একটা রিপোর্টের মতো কাগজ বের করে জাহ্নবীর হাতে দিলে সেটা দেখে নিয়ে উত্তর দেয়, আরে, এটা তো আমারই লেখা, কৃতিকাকে দিয়েছিলাম। দামিনী মাথা নেড়ে উত্তর দেয়, হ্যাঁ, সর্বরী আজ সকালে কৃত্তিকার স্কুলে গিয়েছিল। মাঝে 5 মাস কৃত্তিকা এখানে ছিল না। হ্যাঁ, এটা আমি ডক্টর মিত্রকে বলেছিলাম। এই কয়েক মাস কৃতিকা আমার সঙ্গে দেখা করেনি। আমাকে কৃতিকা এসে জানায় যে সে বেশ কিছুদিনের জন্য সব কিছুর থেকে দূরে থাকতে চায়, স্কুলটাও অফ দেবে। যেহেতু কৃতিকার ট্রিটমেন্ট চলছিল, তাই স্কুল ছুটি গ্র্যান্ট করে ফেলে, কিন্তু সাথে এই কন্ডিশন রাখে যে ফিরে এসে কৃতিকাকে একটা এক্সাম দিতে হবে। তারপর কৃতিকা ফিরে আসলে এক্সাম দেয়, যথারীতি দারুণ র্যাঙ্ক। এই 5 মাস কি বেনারসেই ছিল? বেনারসে ছিল আমি এটাই জানতাম না, আপনার মুখে প্রথম শুনলাম। আমি প্রথমে ভেবেছি ইন্দিরার কাছে গেছে, আর এটাও মনে হয়েছে যে সে বাড়িতে হয়তো। আর যখন 5 মাস পর আপনার কাছে এলো, তখন রাকেশের ব্যাপারে কিছু বলেনি? হ্যাঁ, রাকেশ আবারও কৃতিকার সাথে দূরত্ব বজায় রাখছে। আর এটার জন্যই মানসিক রোগটা চারা দিয়ে ওঠে। একদম। আমি সরাসরি আপনাকে প্রশ্ন করছি, আপনি কি এটাকে খুন মনে করেন? করি। খুন শুধুমাত্র রক্তপাত করলে বা বিষ খাওয়ালে হয় না। দিনের পর দিন মানসিক চাপ দিয়ে কারোর আত্মবিশ্বাসকে নষ্ট করাটাও খুনের পর্যায়ে পড়ে। আপনি সন্দেহ কাকে করছেন? সংজ্ঞাকে। আসলে খুব স্ট্রং মোটিভ আমি পেয়েছি। তারপর দেবাঙ্গীর বিষয়ে আপনি যা বললেন, তাতে কৃতিকার মরণে লাভবতী হচ্ছে কিন্তু সংজ্ঞা। বাড়ির ছাদে দাঁড়িয়ে সর্বরী কথাটা দামিনীকে জানায়। দামিনীর কোনো বিকার নেই, সে চেয়ে আছে চাঁদের দিকে। আসন্ন মহা অমাবস্যার কারণে জ্যোৎস্না একেবারে ম্রিয়মান। এই অমাবস্যাতেই পিতৃপুরুষের অবসান আর দেবীপক্ষের আরম্ভ। শরৎকালের দীর্ঘ শারদ রাত্রি নেমে আসছে। আসন্ন সন্ধ্যার শেষ লগ্ন দূরের অজয় নদীর জলধারায় ফুটে উঠেছে, কিন্তু দামিনীর চিন্তার ধারা কোন দিকে এগোচ্ছে তা বোঝবার উপায় নেই। নিঝুম পাড়া গাঁয়ের নিস্তরঙ্গ জীবনযাত্রার মাঝখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। দামিনীর সাথে এতকাল যারা বহু রহস্যের সাক্ষী হয়েছে, তারা এইটুকু নিশ্চয়ই বুঝেছে যে মুখ দেখে মানুষ চেনা যেমন কঠিন, তেমনি কেবলমাত্র বাইরে থেকে দেখে কোনো ঘটনার গুরুত্ব নির্ণয় করাও অতটাই দুঃসাধ্য। সেই চিন্তাধারা বজায় রেখেই দামিনী শান্ত স্বরে সর্বরীকে জিজ্ঞেস করে ওঠে, এইবারের মহালয়াটা কোন নক্ষত্রে পড়েছে জানতে হবে। এই যে অমাবস্যায় চাঁদ অদৃশ্য হয়ে আকাশের এক কোণে বসে থাকে লোকলজ্জার ভয়ে, তা অন্য কোনো পুরুষ দেবতার মধ্যে কিন্তু দেখা যায় না। ঠিক যেমন রাকেশ, রাক যুক্ত ঈশ। রাক মানে পূর্ণিমা, আর ঈশ মানে প্রধান শাসক। পূর্ণিমার প্রধান শাসক যে,
সেই হলো রাকেশ। 27টা বউ থাকা সত্ত্বেও চাঁদ চরিত্রহীন, কলঙ্কিত। সেটা জানো সর্বরী? কথাগুলো শুনে সর্বরী বেশ অবাক হয়। চাঁদের দিকে তাকিয়ে কবি বা প্রেমিকেরা উত্তেজিত হতে পারে, কিন্তু দামিনীর মধ্যে কবিত্ব বা প্রেম কোনোটারই লেশমাত্র নেই। সেটা ভেবে নিয়েই সর্বরী উত্তর দেয়, হ্যাঁ কিছুটা। বৃহস্পতির বউ তারাকে নিয়ে চন্দ্র ভেঙেছিল। আর তারপর তারা আর চন্দ্রের একটা ছেলে হয়, তার নাম বুধ। ইয়েস, বুধ। বুধের পরিণতি সবচেয়ে খারাপ, কারণ বুধকে জন্ম দিয়ে তারা বৃহস্পতির কাছেই নিজের ভুল বুঝতে পেরে ফিরে যায়। বুধকে না তারা মানুষ করলো, না বৃহস্পতি গ্রহণ করলো, না চন্দ্র গ্রহণ করলো। ছোট থেকে বুধকে নিজের বুদ্ধির বলে বড় হতে হয়েছে। সেই জন্যে জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে যে ব্যক্তির বুধ শুভ সেই ব্যক্তির উপযুক্ত বুদ্ধিও শুভ। যেমন আমার সাধের বৌমা, মিথুন রাশি, বুধ মারাত্মক শুভ। আমার মাথায় না একটা কথা ঘুরছে। জানি, সেটা আমার মাথাতেও। বেনারসি সেটার চাবি। শুধুমাত্র এটা কনফার্ম করবার জন্যই বেনারস যাচ্ছি। আমি সঙ্গে যাই? না, আমার বুদ্ধির উপর আঘাত করেছে খুনি। তাকে বৃষ্টির মধ্যে অজ্ঞান করে পথের ধারে ফেলে রেখেছিল। আমার বুদ্ধিকে 3 দিন তোমায় পাহারা দিতে হবে। নিশ্চিন্তে থাকুন। সর্বরী কথাটা শেষ করতেই নিচে লক্ষ্য করে সৌরজা বাড়ির দিকে এগিয়ে আসছে, সাথে ইন্দিরা। তারা দুইজনে গিয়েছিল লাইব্রেরিতে মৃন্ময়ীর সাথে দেখা করতে। দামিনী আর সর্বরী তাড়াতাড়ি ছাদ থেকে নিচে নেমে আসে। সৌরজা ঘরে ঢুকে দেখে দামিনী আর সর্বরী তার জন্য অপেক্ষা করছে। ইন্দিরা নিজের ঘরে চলে গেছে। সৌরজা বলে, আমার সন্দেহই ঠিক। কৃত্তিকা কেবল ওই 4টে বই নয়, আরও একটা বই থেকে সে নোট করেছে। কি বই ডাক্তার? প্রেস প্রিন্ট। কথাটা শুনে দামিনী আর সর্বরী বেশ অবাক হয়। সৌরজা পুরো বিষয়টা খুব সাবধানে দামিনী আর সর্বরীকে জানালো। দুইজনেরই পায়ের মাটি যেন কাঁপতে শুরু করেছে। সৌরজা হেসে দামিনীর উদ্দেশ্যে জানায়, আমি তোকে বলেছিলাম না, এই কাহিনীতে বই একটা ভূমিকা রাখছে। দামিনী চুপ করে মেঝের দিকে তাকিয়ে থাকে। তারপর সৌরজা ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে বাইরেটা দেখে নিয়ে খুব ধীরে ধীরে দরজা বন্ধ করে বলে, কৃত্তিকাকে খুন করা হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট সেটাই বলছে। শোনা মাত্রই দামিনী খাট ছেড়ে উঠে দাঁড়ায়। সৌরজা টেবিলের কাছে এগিয়ে গিয়ে কৃত্তিকার হার্টের এক্স-রে ছবিগুলো খাটের উপর পরপর সাজায়। তারপর বলে, কি দেখতে পাচ্ছিস? সর্বরী ভালো রকমভাবে দেখে নিয়ে উত্তর দেয়, এটাকে অলিন্দ বলে তো? হ্যাঁ। অলিন্দর থেকে নিলয়ে যে রক্তের শিরার জায়গাটায় রক্ত জমাট বেঁধে আছে, এটাকে বলে হার্ট ব্লকেজ হওয়া। হার্ট ব্লকেজ হতে পারে দুটো কারণে। এক, যখন শরীরে কোলেস্টেরলের মাত্রা খুব বেড়ে যায় তখন রক্ত চলাচল হার্টে করতে পারে না, তখন কপাটিকাতে রক্ত জমাট বাঁধে। আর দ্বিতীয়, হার্টের রক্ত যখন নিজের তরলী গুণ ছেড়ে থকথকে জেলির রূপ নেয়। কৃত্তিকার কোলেস্টেরল ছিল না, রিপোর্টে নেই। অতএব কৃত্তিকার ক্ষেত্রে হয়েছে এই দ্বিতীয়টা। আর এটা নিজের থেকে নয়, হার্টকে ইচ্ছাকৃত ব্লকেজ করানো হয়েছে। হোয়াট? কি বলছো ডাক্তার? সেটা কিভাবে হয়? হার্ট ব্লকেজ করা মানুষের হাতে? ইয়েস, ব্রাঞ্চ ইনচার্জ। কৃত্তিকার শরীরে পলিঅ্যাক্রাইলেট পলিমার প্লাসেন্টা। কি সেটা? এত বড় বিষ? তোমার মুন্ডু। হাত মোছার কাগজের ন্যাপকিন বোঝো? বিয়ে বাড়িতে দেয় যেগুলো। হ্যাঁ বুঝি। সেই জিনিস। এই ন্যাপকিন তৈরি করতে পলিঅ্যাক্রাইলেট পলিমার প্লাসেন্টা ডাস্ট পাউডার ব্যবহার করা হয়। এদের কাজ হচ্ছে তরলকে শুষে নেওয়া, কিন্তু ভিতরে জেলির আকারে তরলকে ধরে রাখে। কৃত্তিকার শরীরে এটাই ব্যবহার করে হার্টের রক্তকে জেলিতে পরিণত করে ব্লকেজ করানো হয়েছে।
কারণ যে পরিমাণ ব্লকেজ হয়েছে এটা 1-1.5 বছরের নয়। নর্মাল এটা হতে মিনিমাম 5 থেকে 6 বছর লাগে। কৃত্তিকার রিপোর্টে হার্টের কোনো সমস্যা ছিল না। এটা করা হয়েছে খুনের দিন 5 থেকে 6 ঘন্টার মধ্যে। কথাগুলো শুনে সর্বরী বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু এই ম্যাটেরিয়াল শরীরে গেলে শরীরের বাকি রক্তটা জমাট না বাঁধিয়ে হার্টে কি করে যায়? মানে, আর এটা শরীরে প্রবেশ করলোই বা কি করে? ওই তো খেলা, যেটা পোস্টমর্টম ডক্টর ধরতে পারেনি। ব্লকেজ দেখেছে, লিখে দিয়েছে হার্ট অ্যাটাক। তারপর যেটা সৌরজা বলল সেটা শুনে দামিনী ধপ করে খাটে বসে পড়ে। আর সর্বরী হাঁটু গেড়ে বসে সৌরজা 2 পায়ে হাত রেখে বলে চলে, একটু পায়ের ধুলো দাও প্লিজ। বুদ্ধি রূপেণ সংস্থিতা। সকালে স্টেশন মাস্টারের সাথে দেখা করলে দামিনী জানতে পারে পরশু মানে আগামী বৃহস্পতিবার তারা বেনারস যাওয়ার 2nd ক্লাসের টিকিট পেয়েছে, হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস। বৃহস্পতিবার রাত 12টায় ছাড়বে আর বেনারসে পৌঁছাবে শুক্রবার দুপুর 12টা বেজে 45 মিনিটে, অর্থাৎ পুরো 12 ঘন্টার ধাক্কা। সেখানে একদিন থেকে শনিবার ভোর 3টেতে পূর্বা এক্সপ্রেস ধরে তারা হাওড়া ঢুকবে রবিবার বিকেল 4টেতে। টিকিট নিয়ে দামিনী স্টেশন মাস্টারকে ধন্যবাদ বলে নিয়ে রেল অফিস থেকে বাইরে বেরিয়ে আসে। সেখান থেকে দামিনী এসে পৌঁছে যায় হসপিটালে ডক্টর জাহ্নবীর সাথে দেখা করতে। জাহ্নবী নিজের পেশেন্টদের নিয়ে ব্যস্ত, তাই প্রায় 1 ঘন্টা মতো দামিনীকে অপেক্ষা করতে হলো। লাঞ্চ টাইমে জাহ্নবী দামিনীর কাছে এসে তাকে সাথে করে নিয়ে নিজের কেবিনে বসে। দামিনীর মুখ গম্ভীর দেখে নিয়ে জাহ্নবী কারণ জানতে চাইলে দামিনী উত্তরে বলে, কৃত্তিকাকে খুন করা হয়েছে। জাহ্নবী বেশ অবাক হয়। অন্যদিকে দামিনী নিজের লেডিস ব্যাগের ভেতর থেকে কৃত্তিকার পোস্টমর্টমের ছবিগুলো জাহ্নবীকে দেখিয়ে সৌরজার বলা কথাগুলো জানায়। জাহ্নবী যেন বিশ্বাসই করতে পারছে না এইরকম ভয়ানক মৃত্যুর ছক যে হতে পারে সে কল্পনাও করতে পারেনি। সবকিছু শুনে নিয়ে সে বলে ওঠে, এ তো মারাত্মক বুদ্ধির খেলা খেলেছে। দামিনী ঈষৎ মাথা নেড়ে উত্তর দেয়, সেটা তো অবশ্যই। যে এই বুদ্ধিতে খুন করেছে সে না হয় ডাক্তারির সঙ্গে যুক্ত আর না হয় কেমিস্ট সম্পর্কে অগাধ জ্ঞান। ডক্টর মিত্র কি বলছেন? হার্ট ব্লকেজের কথা বলছে, কিন্তু কৃত্তিকার বডিতে সেটা কিভাবে প্রয়োগ হয়েছে সেটার বিষয়ে যেটা বলল তাতে খুব গল্পের মতো লাগছে। কিরকম? ডাক্তার বলছে কৃত্তিকার শরীরে ইনজেক্ট করা হলে। অসম্ভব। আমারও এটাই লেগেছে। পলিঅ্যাক্রিলেট কখনোই লিকুইড ফর্মে আসতে পারে না, এটা হার্ড ম্যাটেরিয়াল। আর তাছাড়াও কৃত্তিকার হার্টের কোনো প্রবলেম ছিলই না। আপনি তো গাইনোর, আপনি ঠিক জানেন কৃত্তিকা কোনো কার্ডিওলজিস্টকে দেখাচ্ছিল না? এই বিষয়ে আমি শিওর। কৃত্তিকার হার্ট প্রবলেম হলে সবার আগে তো আমি বুঝবো, দেন ডক্টর সাজেস্ট করব। কৃত্তিকার মানসিক সমস্যা থাকলেও হার্ট মোটেই দুর্বল ছিল না। আর যদি ধরিও বডিতে ইনজেক্ট করা হয়েছে তাহলে সেটা যেখানে ইনজেক্ট করেছে সবার আগে সেই জায়গায় রক্ত জেলিতে পরিণত হবে, হার্ট পর্যন্ত লিকুইড যেতেই পারবে না। তাহলে জাহ্নবী বেশ কিছুক্ষণ চিন্তা করে, তারপর হঠাৎ চোখগুলো বড় বড় করে দামিনীর দিকে তাকিয়ে ভয়ার্থ স্বরে বলে ওঠে, সর্বনাশ! কি হলো? হার্টে পৌঁছানোর একটাই রাস্তা আছে। কি রাস্তা? জেলিটিনের নাম শুনেছেন? জেলিটিন মানে ক্যাপসুল? ইয়েস, ক্যাপসুলের খোলস। জেলিটিন 2 রকমের হয়, হার্ড এন্ড সফট। যেটা হার্ড সেটার ভিতরে গুঁড়ো থাকে, আর যেটা সফট সেটা জেলিটিন ক্যাপসুলের ভিতরে লিকুইড হয়ে থাকবে। সর্দি হলে সবুজ রঙের গরম জলে আমরা ভেপার নিই, ওটা সফট জেলেটিন দিয়ে তৈরি। জেলেটিনের এমন একটা প্রোটিন সেটা দেহের ভিতর ঢুকে গলতে সময় নেবে। এর কারণ হলো নির্দিষ্ট জায়গায় পৌঁছতে সেটা সময় নেয়। রোগের জায়গা বুঝতে ক্যাপসুলের জেলেটিন তৈরি করা হয়। মনে করুন আপনার কপালে ব্যথা আর পায়ের গোড়ালিতে ব্যথা। আপনি কপাল ব্যথার ক্যাপসুলটা খেলেন, জেলেটিনের ভিতর ব্যথার ওষুধ। দেহে জেলেটিন গলতে সময় নেবে 1 থেকে 1.5 ঘন্টা মিনিমাম। তারপর জেলেটিন গলার পর ভিতরের ওষুধ ব্লাড ভেসেলসের মাধ্যমে রোগের জায়গায় পৌঁছবে।
জেলেটিন যখন বলবে সেই মুহূর্তে ব্লাডকে নোটিশ দেবে যে এই জেলেটিন কোনো রোগের জন্য ঢুকছে। তখনই ভিতরের ওষুধ কপালের দিকে ছুটবে, পায়ের দিকে নয়। তার মানে আপনি বলছেন ক্যাপসুলের খোলসটা পলিঅ্যাক্রিলেট দিয়ে তৈরি করা হয়েছে? না, ক্যাপসুলের খোলস হার্টের জেলেটিনেই তৈরি, কিন্তু ক্যাপসুলের ভিতরের যে ম্যাটেরিয়াল সেটা হলো পলিঅ্যাক্রিলেট ডাস্ট। কৃতিকার শরীরে ক্যাপসুল গেল, গলবার সময় জেলেটিন নোটিশ দিল এটা হার্ট জেলেটিন। ব্লাড সেলের মাধ্যমে পলিঅ্যাক্রিলেট হার্টে। ও গড! আমি নিজেও চমকে গেছি। খুন যদি এই প্রসেসেই হয় তাহলে জেলেটিন ছাড়া খুনির হাতে কোনো অস্ত্র নেই। কিন্তু কৃত্তিকা হার্টের ওষুধ খাবে কেন? হার্টের ক্যাপসুলের কালার যদি আমার করা ডিপ্রেশনের ওষুধের কালারে কেউ করে, তাহলে কৃতিকা কি বুঝতে পারবে যে সেটা হার্টের ওষুধ? সে তো আমার প্রেসক্রাইব করা ওষুধ ভেবেই খাচ্ছে। খুনি এখানে আমার প্রেসক্রাইব করা ওষুধের সাহায্য নিয়েছে। খুনি তাহলে কৃত্তিকার খুবই কাছের লোক। সে তো অবশ্যই। একটা কথা আমার এই মুহূর্তে মনে পড়লো। কি কথা? কৃতিকার মারা যাবার মাসখানেক আগে গায়ত্রী দেবী কিন্তু আমার কাছে এসেছিলেন। কেন? কৃতিকার প্রেসক্রিপশনে লেখা একটা মেডিসিনের নাম দোকানের লোকরা নাকি বুঝতে পারছে না, সেটার নামটা ঠিকভাবে জানতে এসেছিলেন। আমি বলি, কৃতিকাকে তো এই ওষুধ আমি নতুন করে প্রেসক্রাইব করিনি, তাহলে এতদিন ধরে যে মেডিসিন ক্লিনিক থেকে নিচ্ছিল সেই দোকান কোথায় গেল? আমাকে উত্তরে জানায় সে দোকান বন্ধ। সত্যি বলতে আমি অতটা গুরুত্ব দিইনি। এখন তো মনে হচ্ছে। দামিনী বেশ কৌতূহলের সাথে প্রশ্ন করে, আচ্ছা, গায়ত্রী দেবী কি খুনের 1 মাস আগে এসেছিলেন? 1 মাস হোক কি 2 মাস, কৃত্তিকা যে স্বাভাবিক হয়েছিল এটা কনফার্ম। সৌরজা লাইব্রেরি থেকে আনা একটি সংস্কৃত বই পড়তে পড়তে শর্বরীকে বলে। শর্বরীর হাতে গাদা খানেক ফটোগ্রাফ। দামিনীর কথা মতো সে সকলের ছবি গোপনভাবে তুলে আজ স্টুডিও থেকে নিয়ে এসে দেখছে। ছবিগুলো ভালো রকম দেখে নিয়ে পরপর টেবিলে সাজায়। যামিনী দেবী, গায়ত্রী দেবী, ইন্দিরা, সংজ্ঞা, দেবাঙ্গী, জাহ্নবী, মৃন্ময়ী সাজিয়ে নিয়ে সৌরজাকে ডাক দিতেই সৌরজা চেয়ার ছেড়ে উঠে এসে টেবিলের সামনে দাঁড়ায়। ছবিগুলো দেখে নিয়ে শর্বরী বলে ওঠে, আচ্ছা, কৃতিকাকে খুন করে লাভটা কার হচ্ছে? সৌরজা সবার আগে জাহ্নবীর ছবি উল্টে দিয়ে জানায়, এর মোটিভ কিছুই নেই। ওষুধে বেগতিক করলে ওর নামই প্রথম আসবে, অতএব সেই ভুল এ করবে না। কথাটা শুনে শর্বরী বলে, সংজ্ঞার সঙ্গে কথা বলে জাহ্নবী ব্যাপারটা যেটা জেনেছি সেটা হলো জাহ্নবী সংজ্ঞার কাছে গিয়ে রীতিমতো অপমানিত হয়, যেটা ইন্দিরাও বলেছিল, পরে জাহ্নবী নিজেও বলেছে। এরপর যামিনী দেবী, এর খুন করার পিছনে কারণ আছে। একদম, বংশের মান সম্মান বাঁচানো। কিন্তু ডাক্তার দিদি, যামিনী দেবী তো ডাক্তারও নয়, কেমিস্টও নয়। ঠিক, কেমিস্টের সাথে যে পরিচয় থাকতে পারে না এমন তো কোনো কথা নেই। যামিনী দেবীর পরিচয় না থাকলে গায়ত্রী দেবীর থাকতে পারে, কিন্তু প্রশ্ন হলো যামিনী দেবীর মোটিভ থাকলেও গায়ত্রী দেবী খুনে সাহায্য করার মোটিভটা কি? দোকানের শেয়ার আধা আধা। সেকেন্ড, সংজ্ঞা কৃত্তিকাকে পথ থেকে সরালে রাকেশ হয়তো তার কাছে ফিরে আসতে পারে। কৃত্তিকা বেঁচে না থাকলে রেজিস্ট্রি ম্যারেজটা গোপনেই থাকবে। বিয়ের আগে সংজ্ঞা ড্রাগ ফার্মেসিতে কাজ করত। ঠিক, এখানেও জোট গায়ত্রী। সংজ্ঞার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব সামান্য। নিজে ওষুধপত্রে তার গুণ জানে। মোটিভ এখানে ভালো অঙ্কের টাকা হতে পারে। 3, দেবাঙ্গী, এর ভূমিকা বড়ই নাটকীয়। এর না উদ্দেশ্য বোঝা যাচ্ছে না মোটিভ। এই কেসের এক এবং অদ্বিতীয় হচ্ছে ইন্দিরা। শান্ত, গভীর, ধূর্ত, কেমিস্ট্রির টিচার, শব্দভেদিতে পারদর্শী, বিদেশে কেমিস্ট ল্যাব থেকেও অফার পেয়েছিল। প্রশ্ন হচ্ছে মোটিভ কি? একটা হতে পারে দেবাঙ্গী যে রাকেশের সাথে প্রেম করছে এটা ইন্দিরা জেনেও কৃত্তিকাকে জানায়নি। এটা নিয়ে যে 2 বান্ধবীর মধ্যে বাকযুদ্ধ চলেনি এমন আমরা কেউ জানি, কিন্তু ডাক্তার দিদি সব কিছু ঘুরে গিয়ে পড়ছে কৃত্তিকার সংস্কৃতের ওপর রিসার্চ। এর কারণ কি? তার উপর প্রেস প্রিন্ট। শর্বরী কথা শেষ করতে পারল না।
ঘরের পর্দা সরিয়ে শটান প্রবেশ করল দামিনী। গম্ভীর স্বরে উত্তর দেয়, খুনের কারণ ও না হলেও ই হতে পারে। দামিনীর কথা শুনে দুইজনেই বেশ অবাক হয়। কারণ জানতে চাইলে দামিনী বলে, বউ বিষয়ক না হলেও বই হতে পারে। ডাক্তার তো বলেই ছিল এ কেসে বই একটা ভূমিকা রাখছে। সৌরজ তেমন কোনো উদ্বেগ না দেখিয়ে প্রশ্ন করে, গায়ত্রী দেবীর কাছে গিয়েছিলি? গিয়েছিলাম। সাথে এটাও জিজ্ঞাসা করি যে কৃত্তিকার প্রেসক্রিপশন তার হাতে গেল কেন। উত্তরে জানলাম কৃত্তিকার জ্বর ছিল, মেডিসিন শেষ। সাথে আরও একটা বিষয় জানলাম ডাক্তার। সৌরজা আবার নিজের জায়গায় গিয়ে বই পড়াতে মন দেয়। সর্বরী আর দামিনীর মধ্যে কথা হয়েই চলে। হঠাৎ সৌরজা দেখে হাতের তেলও ঘেমে গেছে। জায়গা ছেড়ে উঠে পাউডার হাতের তেলোয় ঘষে নিয়ে বই পড়াতে মন দেয়। দামিনী কথা বলে নিয়ে স্নানের ঘরে ঢুকতে গেলে হঠাৎ সৌরজা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের গালে চড় মেরে বলে ওঠে, ধিক্কার তোকে সৌরজা, ধিক্কার! কিসের ফরেন্সিক ডাক্তার তুই? এত সহজ আর সরল তুই ধরতে পারলি না? ডাক্তারি ছেড়ে ঘরে বসে যা তুই। দামিনী কাছে এগিয়ে, কি হলো, পাগল হলে নাকি? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি। খুনি চোখের সামনে আর আমি ধরতে পারিনি, মোটিভ চোখের সামনে সেটাও ধরতে পারিনি। বই বই হলো কৃত্তিকার কাল। সর্বরী দুইজনের দিকে বিহব্বল নজরে তাকিয়ে থাকে। দুই সিনিয়রের ভাষা তার মগজে ঢুকছে না। মাথা চুলকে নিয়ে বলে, আমি বুঝিনি, আমাকে বোঝাও। বেশ কয়েক বছর আগে মার্কেটে গুটেনবার্গকে নিয়ে একটা নিউজ বাইরে এসেছিল, প্রথম ছাপাখানা। হ্যাঁ, সেটা জানি। পর্তুগিজ ভাষায় প্রথম ছাপা হয়। হ্যাঁ, তেমনি ভারতে প্রথম ছাপাখানা আসে 1556 সালে হুগলিতে, কিন্তু বাংলা ভাষা নয়, ছাপা হলো পর্তুগিজ ভাষার বই। বইয়ের নাম কম্পিডিও। এরপর ছাপাখানার ইতিহাসে প্রথম ভারতীয় ভাষা হিসেবে স্থান নিল তামিল 1578 সালে। তারপর বাংলা ভাষা স্থান নিল প্রায় 200 বছর পর। বইয়ের নাম গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, সাল 1778। এরপরই হচ্ছে মজাটা, এই সময় শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা ঠিক করে ভূর্জপত্র ছেড়ে তারা প্রিন্টে সংস্কৃত হরপ আনবে। ধরা হয় 1782 সালেই প্রথম সংস্কৃত ভাষা সংস্কৃত হরপে ছাপা হলো। মোট 6টা বই হয়েছিল। বইয়ের নাম কালিদাসের লেখা ঋতু সংহার। 4টে ছাপা বইয়ের হদিশ নেই। বাকি যে দুটো, সেটার একটা পর্তুগালের মিউজিয়ামে, আর একটা নাকি জঠর পণ্ডিত নামের বেনারসের পূজারী 3 কোটি দাম দিয়ে কিনেছিল। এই নিউজটা বাইরে এসেছিল। অতএব আমার বিশ্বাস কৃত্তিকার হাতে হয়তো বিশ্বের প্রথম সংস্কৃত হরপে ছাপা বই ঋতু সংহার এসেছিল, যার জেরেই সংস্কৃত নিয়ে ওর পড়াশোনা আরম্ভ হয়। সর্বরী ভূত দেখার মতো দামিনী আর সৌরজার দিকে তাকিয়ে থাকে। রাত 1টায় ধোমগড় থেকে ট্রেন ধরে দামিনী চিত্তরঞ্জন জংশনে পৌঁছায়। সেখান থেকেই সে কুম্ভ এক্সপ্রেস ধরে। জংশনে যখন নামে তখন স্টেশন চত্বরে ভিড় মোটামুটি। দামিনী স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকে। মাথায় চিন্তা একটাই, দূরপাল্লার ট্রেন লেট করে, সেটা যদি এখানে হয় তাহলে সে ভীষণ বিপদে পড়বে। কিন্তু ঘড়িতে 2:30 বাজতেই স্টেশনে কুম্ভ এক্সপ্রেস অ্যানাউন্স হয়, অর্থাৎ এখনো পর্যন্ত ট্রেন সঠিক সময়ই আছে। চিত্তরঞ্জন জংশনে কুম্ভ এক্সপ্রেস ঢুকতেই দামিনী সেকেন্ড ক্লাসের কোচের দিকে এগিয়ে লিস্টে নিজের নাম দেখে নিয়ে কেবিনে ওঠে। দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখে 4 সিটার বার্থ এবং তাতে 2 জন ভদ্রলোক ঘুমিয়ে আছে। দামিনী নিজের বার্থ নম্বর দেখে উপরে। দেরি না করে কোমরে শিফন শাড়ির আঁচল গুজে বার্থে চড়ে বসে। ট্রেনে দামিনীর ঘুম হয় না। নিজের বার্থের রিডার লাইটটা জ্বালিয়ে সে বই পড়তে থাকে। বইয়ের মধ্যে একটা চিঠি। তীব্র একটা বাজ পড়তেই সর্বরীর ঘুম ভাঙে। ঘরের হালকা আলোতে চেয়ে দেখে জানলার ধারে কে একজন দাঁড়িয়ে। কি হলো, এখনো শোনি? ঘরের হালকা আলোতে চেয়ে দেখে সৌরজা
জানলার ধারে দাঁড়িয়ে আছে। সর্বরী কাছে এগিয়ে জিজ্ঞেস করলে সৌরজা গম্ভীর স্বরে উত্তর দেয়, বেনারস রওনা তো হলো, পথে বিপদ নেই তো? কিসের বিপদ? যেটা আমার হয়েছিল। আরে কিভাবে হয়েছিল সেটাও তো বলেছো, তাহলে ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি এই জন্যে যে খুনি যে আনাড়ি নয়, সে তুখোর, সে বিচক্ষণ, সে প্রবল কুশিক্ষিত। বিশ্বাস জিনিসটাই তো সেটাই, তাই না? রাকেশ যদি কৃত্তিকাকে মেনে নিত তাহলে এটা হতো না। ভালোবাসা যেমন স্বার্থপর তৈরি করে তেমনই বুদ্ধিহীন তৈরি করে, সেটারই প্রমাণ হচ্ছে রাকেশ। কিন্তু ম্যাডাম তোমাকে যেটা তৈরি করতে বললো সেটা কি করবে? ফরেন্সিকে টেলিফোন করেছিলাম, কালকের মধ্যে প্রবাল ঢুকে যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যাকে করতে হবে সে রাজি হবে কি করে? ট্রেনের গতি বেশ ভালোই। দামিনী মন দিয়ে চিঠি পড়ছে, মুখের ভাবগতি বেশ অন্যরকম। চিঠি পড়া শেষ করতেই সে জানলার দিকে তাকায়। ভোরের আলো সবে ফুটেছে। বার্থের থেকে নেমে দামিনী কেবিনের বাইরে এসে ট্রেনের করিডোরে দাঁড়ায়। আপন মনে সে ভেবে চলে মানুষের চাহিদা কতটা হীন হলে সে কৃত্তিকাকে খুন করতে পারে। সকাল 10টা নাগাদ সৌরজা আর সর্বরী ধোমগড় স্টেশনে গিয়ে প্রবালের জন্য অপেক্ষা করতে থাকে। সঠিক সময়ে ট্রেন প্ল্যাটফর্মে আসলে দুইজনের ট্রেনের দরজায় প্রবালকে দেখতে পায়। প্রবালের হাতে একটা বাদামি রঙের ব্রিফকেস। সেটা প্রবাল হাতে দিতেই সৌরজা জিজ্ঞেস করে, যা যা বলেছিলাম সব আছে তো? উত্তরে প্রবাল মাথা নাড়ে। সৌরজা ভয়ার্থ নজরে সর্বরীর দিকে চায়। সর্বরী সান্ত্বনা সূচকে জিজ্ঞেস করে, ভয় লাগছে? একটু একটু, কিন্তু পরক্ষণেই মনে হচ্ছে এটাই উচিত। তাহলে আর চিন্তা কি? কেবিনের বাকি তিনজনের সাথে দামিনী বেশ ভাব জমিয়ে নিয়েছে। তিনজনই বাঙালি এবং প্রত্যেকের গন্তব্যস্থলই আসলে বেনারস। পুজোর সময় কাশীতে বাঙালিদের ভিড় সবচেয়ে বেশি হয়। আর মাত্র 1 ঘন্টার পথ। হঠাৎ দামিনী বাইরের করিডোরে মানুষের উল্লাস ভরা কণ্ঠ শুনতেই বাইরে বেরিয়ে আসে। দামিনী দেখে ট্রেন চলছে মালভিয়া ব্রিজের উপর দিয়ে। নিচে বয়ে চলেছে গঙ্গা, যার এক পারে কাশী আর অন্য পারে বারাণসী। গাছের আড়ালে বিশ্বনাথের মন্দির ঢাকা থাকে। দৈবাত খুব হাওয়া চললে তবেই গাছের ডাল সরে যায়, ফলে কাশী থেকে মন্দিরের স্বর্ণচূড়াটা দেখা যায়। দামিনী বিহব্বল নজরে চেয়ে আছে সেই চূড়োর দিকে। মাথার উপরে থাকা সূর্যের আলো চূড়া স্পর্শ করাতে সোনার ব্যাপ্তি আরও প্রকট হয়ে উঠেছে। মুহূর্তের মধ্যে হাওয়া শান্ত হলে চূড়ো ঢেকে যায় আড়ালে। এর মতো প্রাচীন শহর গোটা ভূভারতে নেই। কাশীর নাম ত্রেতা থেকে শুরু করে যা বর্তমান কলিতে এসেও একই রকমভাবে প্রভাবিত। কেবলমাত্র জ্যোতির্লিঙ্গের জন্যে নয়, বারাণসী প্রসিদ্ধ আরও অনেক কিছুতে। বলা যায় প্রজাপতি ব্রহ্মা বারাণসীতে 10,000 ঘোড়া দিয়ে অশ্বত্থমেধ যজ্ঞ করেছিল। সেই জন্যে বারাণসীর সবচেয়ে প্রণম্য ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। মহাভারত অনুসারে এই বারাণসীতে হস্তিনাপুর মহারাজ শান্তনু এবং দেবী গঙ্গার বিয়ে হয়। বারাণসী জংশনে দামিনী যখন নামল, ঘড়িতে সময় বলছে দুপুর 12:30। সেখান থেকে বেরিয়ে রিক্সা ধরে দামিনী চলল মণিকর্ণিকা, কৃত্তিকার মামার বাড়ি। বড়ই ভিড়াকার অঞ্চল, ছোট ছোট গলি, স্যাঁতসেঁতে অন্ধকার আর রাস্তা সরু ইটের। যেখানে পৌঁছে দামিনী দেখে কৃত্তিকার মামার বাড়িতে সদস্য সংখ্যা মাত্র 3। বিধবা মামি, মামার ছেলে আর তার বউ। তাদের সাথে কথা বলে দামিনী এইটুকু বুঝতে পারে রাকেশকে তারা চেনে, কেবল কৃত্তিকার বন্ধু হিসেবে। অনেকবার এই বাড়িতে সে এসেছে। মারা যাওয়ার বেশ কয়েক মাস আগে দামিনী কৃত্তিকার বেনারসে আসার প্রসঙ্গ তুললে পরিবারের 3জনই বেশ অবাক হয়। জানায় গত 1 বছরে মাত্র একবার কৃত্তিকা তাদের সাথে দেখা করতে এসেছিল, সেটাও মারা যাওয়ার 2 মাস আগে। দামিনীর কপালে ভ্রুকুটি। মামার ছেলেকে জিজ্ঞেস করে জানতে পারে এখানে সদর হাসপাতাল নিয়ে মোট 4টে নার্সিংহোম আছে। দামিনী প্রত্যেকটি সেবা প্রতিষ্ঠানে গিয়ে খোঁজ চালালে অন্নপূর্ণা নার্সিংহোম কৃত্তিকার ছবি ও নাম শুনে খবর জানায়
গত 3.5 মাস আগে কৃত্তিকা ভর্তি হয়েছিল এবং একটি সন্তান জন্ম দেয়। রাকেশের ছবি মুখের সামনে তুলে ধরতেই নার্স জানায় সাথে এই ব্যক্তিও ছিল। এই ছিল কৃত্তিকার স্বামী। দামিনী কেমন চিন্তায় পড়ে। সামান্য ভেবে নিয়ে সে প্রশ্ন করে, जी यहाँ पर कोई अनाथ आश्रम है या कोई चाइल्ड होम? উত্তরে দামিনী জানতে পারে একটাই আছে, তার নাম অম্বিকা। সেখানে পৌঁছে হোমের ম্যানেজারের সাথে দেখা করে দামিনী। মাঝবয়সী একজন বাঙালি ভদ্র মহিলা, নাম শিবানী তলাপাত্র। কৃত্তিকার মৃত্যুর কথা শোনা মাত্রই শিবানী চমকে ওঠে, বলে, কি সর্বনাশ! এখন এখন কি সেটা পরে হলেও হবে। আপনি আমাকে এটা বলুন, কৃত্তিকা নিজের সন্তান যখন এনেছিল তখন মা থাকা সত্ত্বেও বাচ্চা ভর্তি করলেন কেন? শিবানী দেবী আক্ষেপে সুরে বলে, কৃত্তিকার সাথে একজন ছিল, সেই আমাকে রাজি করার। মনে হলো অনেক দিনের পরিচয়, বান্ধবী গোছের মনে হলো। বান্ধবী? তেমনই তো লাগলো। কৃত্তিকার যে স্বামী রাকেশ, সে পরে এসেছিল। রাকেশ এসে ম্যারেজ সার্টিফিকেট এনে জমা দেয়। বেনারসি বিয়ে? হ্যাঁ, এখানকার শিলমোহর। কাগজটা আমার লাগবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। রাকেশ আর কৃত্তিকা জানায় আগামী বছর সামাজিকভাবে বিয়ে করবে, তারপর সন্তানকে নিয়ে যাবে। চমৎকার। আপনার একবারও মনে হলো না যে আইনি মতে স্বামী স্ত্রী হবার পরেও এই রকম রাস্তা কেন তারা নিচ্ছে? বিশ্বাস করুন, মাথায় এসেছিল, কিন্তু ওই যে বললাম, কৃত্তিকার সাথে আরেকজন বান্ধবী ছিল, সে গ্যারেন্টি দিয়েছিল। কৃত্তিকাও দেখলাম ওকে বেশ বিশ্বাস করে। এখানে সন্তানকে রাখার পর কৃত্তিকা যাতায়াত করত? একদম নিয়ম করে প্রতি মাসে খরচাও দিত। আমি বারণ করতাম, কিন্তু কৃত্তিকা কেবল নিজের সন্তানের জন্য দিত না। এখানে বর্তমান 15টা অনাথ বাচ্চা আছে। কৃত্তিকা আসলে সবার জন্য জামা, দুধ নিয়ে আসতো। বিশ্বাস করুন ম্যাম, কৃত্তিকার এই উদারতাই আমাকে ওর প্রতি টেনে রেখেছিল। ভেদাভেদ ওর মধ্যে ছিলই না। আর রাকেশ? প্রথম দিকে বার কয়েক আসতো, শেষের দিকে একদম না। রাকেশের ম্যারেজ সার্টিফিকেট যেমন প্রমাণ হিসেবে রেখেছিলেন, তেমনি সিকিউরিটির জন্য বেনারসের ঠিকানা রাখেননি? সে আবার রাখবো না? রেজিস্ট্রি খাতায় রাকেশের ঠিকানা, ব্যবসার কাজ এখানে কোথায় ওঠে, রাকেশের সাথে যদি দেখা না পাই তার সাবস্টিটিউট একজনের নাম, সব লেখা। ভেরি গুড। তা কৃত্তিকার বান্ধবীটির নাম কি? এই রে, সেটা মনে নেই। ছবি দেখলে চিনতে পারবেন? হ্যাঁ। শিবানী দেবী কথাটা বলতেই দামিনীর মুখের সামনে কয়েকটা ছবি রাখে। তার মধ্যে থেকে একটি ছবি দামিনীকে দিতেই দামিনীর ঠোঁটের কোণে হাসি। ছবিগুলো নিজের ব্যাগে ঢুকিয়ে শান্ত স্বরে বলে, কৃত্তিকার সন্তানকে আমি একবার দেখতে চাই, আর কিছু ব্যক্তিগত বিষয়ে আপনার সাথে কথা ছিল। আমি কি দেখতে পারি? না, এখন দেখলে বিপদ। দামিনী আগে ফিরে আসুক। সৌরজা ঘরের দরজা বন্ধ করে টেস্ট টিউবে কিছু সলিউশন মেশাতে মেশাতে কথাটা সর্বরীকে বলে ওঠে। দুইজনের নাকের গোড়ায় মাস্ক। সর্বরী খেয়াল রাখছে বদ্ধ দরজার ওপারে কেউ আড়ি পাচ্ছে কিনা। প্রায় 1 ঘন্টা ধরে সৌরজা বার্নারে কিছু মিশ্রণ গরম করছে, আর তার থেকে সে লাল রঙের ধোঁয়া বেরোচ্ছে, সেটা ঘূর্ণি ভবনে বসিয়েছে। রসায়নের কোন রসেই দুই কন্যা মগ্ন তা আসলে বোঝা মুশকিল। দেখা করে আমার লাভ, যে মানুষটা আজ নেই। রাকেশ নিজের কথা শেষ করতে পারল না। দামিনী হাত তুলে নিয়ে তাকে থামায়। শিবানী দেবীর কাছ থেকে রাকেশের যাবতীয় ঠিকানা নিয়ে রাকেশের মুখোমুখি হয়েছে। রাকেশকে দামিনী ছবিতে দেখেছে, কিন্তু সামনাসামনি দেখে দামিনীর রাগ আরও তুঙ্গে হয়। দামিনী শান্ত অথচ হুমকির ভঙ্গিতে বলে, ফিল্মি ডায়লগ আমার সামনে না। আমি নিজেই গল্পের নায়িকা। কৃত্তিকার সাথে সম্পর্ক রেখে সন্তানের জন্ম দিয়ে সাধু সাচ্ছ, আর বলছো হোমে কেন দেখতে যাবে? বলি, শ্রী রাকেশ বাবু, বাচ্চারা তো পাড়ার লোকের নয়। আমি কোন পরিস্থিতিতে আছি আপনি নিজেও জানেন না। আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। আমার আগ্রহ কেবল কৃত্তিকাকে নিয়ে। দ্বিতীয়বার তার জীবনে এসে তাকে আবার সন্তানের বাণী বিদ্ধ করবার কারণ কি?
আমি বলেছিলাম যে আগের বারের মতো এইবারেও নষ্ট করতে, কিন্তু কৃত্তিকা করলো না, তাই তো? মনে হয় এবার কৃত্তিকার হাতে ম্যারেজ সার্টিফিকেটটা অস্ত্র ছিল, তাই না? যার জেরে কিচ্ছু করতে পারলে না, বাধ্য হয়ে তুমি এবার রাজি হলে। সন্দেহ আমার তোমাকে লেখা কৃত্তিকার ওই চিঠিটাতেই হয়েছিল, যেখানে সে লিখেছে বুধের ভাগ্য তার হোক সেটা সে চায়নি। অতএব আমি তখনই বুঝতে পারি কৃত্তিকা আবার মা হয়েছে, কিন্তু এইবার সে সন্তানকে জন্ম দিয়েছে। প্রেগনেন্ট হওয়ার 4 মাসের মাথায় কৃত্তিকার শরীর বদলাতে শুরু করে, কারণ এটা এমন একটা বিষয় যার জেরে কারোর কাছ থেকে সে লুকোতে পারবে না। হ্যাঁ, সেই জন্যই সে 7 মাসের ছুটি নিয়ে বেনারসে আমার কোয়ার্টারে ওঠে। এখানকার সুবিধে একটাই, সংজ্ঞা যে তোমার আরেকটা বউ সেটা কেউ জানে না। কৃত্তিকাকে বিয়ে করতে চাইছিলে না, তাই তো? সেটা না, কৃত্তিকা জোর দিচ্ছিল, কিন্তু সংজ্ঞা। হ্যাঁ, বুঝতেই পেরেছি। সংজ্ঞার হাতে সামাজিক অস্ত্র আর কৃত্তিকার হাতে আইনি অস্ত্র, মানে মাঝে তুমি এবারে ফাঁপড়ে পড়েছিলে। তাই জন্যে কৃত্তিকাকে সরে যেতে হলো সারা জীবনের জন্য। আমি কৃত্তিকাকে খুন করিনি। সেটাতে পরে আসবো। এখন আমার প্রশ্ন হলো, কৃত্তিকা আর তোমার সন্তানের দায়িত্ব কে নেবে? আমার পক্ষে সম্ভব নয়। আমি কৃত্তিকাকে বারণ করেছিলাম অনেকবার। থাপন বান প্রয়োগ করার সময় মনে ছিল না যে এটা হতে পারে? আর এটা তো একদিনে হয় না, দীর্ঘদিনের ফল। নামটা শোনা মাত্রই রাকেশ কেমন যেন চমকে ওঠে। বাবা, লজ্জা আছে নাকি? যে মানুষটা এত কিছুর পরেও তোমায় বিশ্বাস করলো, সে কি পেল? ওই বাচ্চার দায়িত্ব নেবার জন্য তোমাকে কোর্টে টেনে নিয়ে যেতে বেশি সময় লাগবে না, বিয়ের সার্টিফিকেটটাই যথেষ্ট। কিন্তু সেটা আমি করব না, কারণ জোর করে পচা খাবার, ভালোবাসা আর দায়িত্বের ভূমিকা থাকে না। আমার জানার বিষয় একটাই, কৃত্তিকা কি এখানে কোনো বই হাতে পেয়েছিল? হ্যাঁ, 2 মাস আগে। সেবারও পুজো ছিল। ওর মামার বাড়ির পেস্টিসাইড করার জন্য পরিষ্কার করছিল। সেই সময় চিলেকোঠার ঘর থেকে একটা কালো চামড়ার মোড়কে মরা বই পায়। কি বই সেটা আমি জানি না। কথাটা বলে দামিনী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। দেবাঙ্গীর প্রসঙ্গ তুলে দামিনী যে নীরবে রাকেশকে বাঁচিয়ে দিল সেটা রাকেশ বুঝতেও পারল না। দুপুরের ট্রেন ধরে দামিনী কাশীপতিকে দুগ্গা দুগ্গা জানিয়ে পূর্বা এক্সপ্রেস ধরে বঙ্গে রওনা দেয়। মুখ বড়ই থমথমে। গাড়ি চিত্তরঞ্জনে পৌঁছবে শেষ রাতে। সেখান থেকে ট্রেন বদল করে ধোমগড়। সেই মতোই ইন্দিরা আগেই একটা টাঙ্গাওয়ালাকে বলে রেখেছিল। ভোরে ধোমগড় স্টেশনে ট্রেন ঢোকে। প্ল্যাটফর্মে দামিনী দাঁড়াতেই চোখ পড়ে ইন্দিরার দিকে। তারপর পিছনে ফিরে আরও একজনকে ট্রেন থেকে নামতে দেখে। ইন্দিরা হাত নেড়ে কাছে এগিয়ে আসে দামিনীর, তারপর ঠিক করা টাঙ্গার দিকে এগিয়ে যায়। টাঙ্গায় পথ চলতে চলতে দামিনী খুব শান্ত স্বরে ইন্দিরাকে জিজ্ঞেস করে, কৃত্তিকাকে খুবই ভালোবাসতে, তাই না? সেটা তো প্রথম দিনই বলেছি। হুট করে দামিনী টাঙ্গার থামিয়ে দেয়। হেঁটেই বাড়ি ফিরবে। ইন্দিরা সামান্য অবাক হয়। ভাড়া মিটিয়ে টাঙ্গা ছেড়ে দিতেই দুইজনে হাঁটতে থাকে। সেই সময় দামিনী আবারও জিজ্ঞেস করে, ইন্দিরা, শব্দভেদী সম্পর্কে কি জানো? শব্দ শুনে লক্ষ্যভেদ করা, আর আর কিছুই না। শব্দভেদী যে অমঙ্গল আনে, এটা জানো? কথাটা শুনে ইন্দিরা এক প্রকার ফিকে হাসি হাসলে দামিনী উত্তর দেয়, তার মানে জানো। এটা কি জানো অর্জুন শব্দভেদী জানতো? হ্যাঁ, আর সেটা শেখার পর দ্রোণাচার্য নিষেধ করেছিল যে কোনো দিন যেন এই বাণ সে না চালায়। ঠিক, কিন্তু কেন? দ্রোণ মনে করত শব্দভেদী অশুভ, আর অর্জুনের বাবা পাণ্ডু তো শব্দভেদীতেই মরেছিল। আসলে যারা যারা শব্দভেদী চালিয়েছে তারা সারাটা জীবন আক্ষেপ করেছে যে কেন চালালাম, না চালালেও তো হতো। কারণ শব্দভেদীর পেছনেই একটা অভিশাপ বলে শব্দও লেগে আছে। দশরথ, পাণ্ডু, কর্ণ এরা 3জনই শব্দভেদী চালিয়ে আফসোস করেছে।
তিনজনই রাতে শব্দভেদী চালিয়েছে। দশরথ মাঝরাতে জলের শব্দ শুনতে পায়, মনে করে হাতি জল খাচ্ছে। শব্দভেদী চালায় আর ভেসে আসে এক যুবকের চিৎকার। হাতি ভেবে ঋষিকুমার শ্রবণকে খুন করে ফেলে সে। ঠিক, অভিশাপ পেল অন্ধমনির মতো দশরথ ছেলের শোকে মরবে। কর্ণ দানব লাক্ষার সন্ধান করছিল জঙ্গলে। দানব যখন চলত সে শব্দ ছিল কাদা জলে হাঁটার শব্দের মতো। কর্ণ সেই শব্দ শুনে বান চালায় আর এক বাছুরের আর্তনাদ শুনে। দানব মারতে গিয়ে একটা বাছুরকে সে মেরে ফেলে। বাছুরটা কাদায় পড়ে গিয়েছিল, অসহায়। অভিশাপ পায় কর্ণের দশা ওই রকম হবে, অসহায় অবস্থায় সে মরবে। পাণ্ডু ঝোপের শব্দ শুনে বুঝতে পেরেছিল ওটা দুটো হরিণ। বান চালায় এবং দেখে হরিণের বেশে ছিল কিন্দমমুনি। হরিণের বেশে সে তার স্ত্রীর সাথে লিপ্ত ছিল। পাণ্ডু অভিশাপ পায় যে স্ত্রীর সাথে মিলনকালেই মরবে। অতএব এরপর থেকে কোনো দিন তারা শব্দভেদী চালায়নি। তোমার ক্ষেত্রে কোনটা? তুমি কেন শব্দভেদী চালানো ছেড়ে দিলে? এমনি। বেশ, এবার সরাসরি একটা প্রশ্ন করছি, সোজা উত্তর চাই। বলুন। একটা নিঃস্বার্থ পরোপকারী মানুষ যে কোনো দিন কারো ক্ষতি করেনি, কিন্তু মানুষকে কেবল সাহায্য করেছে, সে কেবল একজন মানুষকে খুব বিশ্বাস করেছিল। সে বিশ্বাসের সুযোগ নিয়ে যদি কেউ ভয়ানকভাবে তাকে খুন করে, তাহলে সেই বিশ্বাসঘাতকের শাস্তি কি? ইন্দিরা ভেবে নিয়ে গম্ভীর স্বরে উত্তর দেয়, মৃত্যু। বাঁচার অধিকার সে হারিয়েছে। বিশ্বাসঘাতকতার মতো শত্রুতা দুটো নেই। কথাটা অবশ্যই মাথায় রেখো। সময় এগিয়ে এসেছে। পরশু যে মহালয়া। মানে? দামিনীর ঘুমটা ভাঙে সৌরজার ডাকে, হাতে চায়ের কাপ। ভোর রাতে ফিরে দামিনী বেশ ক্লান্ত থাকায় এই বিশ্রাম তার। চায়ের কাপে ছোট্ট একটা চুমুক দিয়ে নিয়ে গম্ভীর স্বরে জানতে চায়, যাবার আগে যেটা করতে বলেছিলাম সেটা হয়েছে? হ্যাঁ, আরও একবার ভেবে নিলে। ডাক্তার, দামিনী ভেবে নিয়েই কাজ করে। কাজ করার পর সে আর ভাবতে বসে না। এতদিনে এটুকুও আমাকে চেননি? জানি, কিন্তু। কোনো কিন্তু না। একটা সাধারণ মেয়ে যে জীবনে একটু মান সম্মান ছাড়া কিছু চায়নি, তার বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে পিষে দিল। এটা এত সহজে আমি মানব না। কিন্তু ঘুঘু বারবার ধান খেয়ে যাচ্ছে। সেই জন্যই তো ফাঁদটা পোক্ত করতে হবে, আর এমনভাবেই করতে হবে যাতে আসল জিনিসটাও বেরোয়। কিভাবে? এইভাবেও সম্ভব? ডক্টর জাহ্নবী অবাক হয়ে দামিনীকে প্রশ্ন করে। দামিনী বেশ শান্ত স্বরে উত্তর দেয়, এছাড়া আমার আর কোনো উপায় নেই ডক্টর। কৃতিকার সন্তানের ব্যাপারে আপনি জানলেন কি করে? বেনারস। আপনি বেনারসে নিজে গিয়ে খোঁজ নিয়েছেন তো? খবরটা মিথ্যে নয়? না, আর আপনাকে যেটা বললাম যে কৃতিকা খুন হয়েছে কালিদাসের ঋতু সংহার বইটির জন্য। এই বইয়ের বিশেষত্ব কি? প্রথম সংস্কৃত হরফে ছাপা বই। আচ্ছা, এই বিষয়ে কেবল আমরা 5 জন জানি। ব্রাঞ্চের আমরা 3 জন, রাকেশ আর এখন জানলেন আপনি। কিন্তু খুনিকে ধরতে আমার আপনার সাহায্য লাগবে। হ্যাঁ হ্যাঁ, বলুন আমায় কি করতে হবে। এই কেসে আমার সন্দেহ যাদের উপর, তাদের এটা বলবো যে কৃতিকার খুন কিসের জন্য হয়েছে। মৃন্ময়ীর কথাটা? একদম, ওটাই তো আমার প্রমাণ। সেজন্যই তো লাইব্রেরিতে সবাইকে ডাকবো। আজ রাত 11টায় তাদের প্রত্যেকের বাড়ি সার্চ করব। এবার যেহেতু এটা আনঅফিসিয়াল, তাই হেডকোয়ার্টারে আমার যাবতীয় প্রমাণ আমি পাঠিয়ে দিয়েছি। দুপুরের মধ্যে ইনভেস্টিগেশন কাগজও চলে আসবে, অতএব আমার আর বাধা নেই। আপনি সবার সামনে দাঁড়িয়ে এটাই বলবেন যে
আপনিই আমাকে এই কেসে রিক্রুটমেন্ট করেছেন। আপনি ডাক্তার, আপনার সন্দেহের দাম দেবে সবাই। কিন্তু ইন্দিরা যদি... আমি সেটাই চাইছি। ইন্দিরার জোর নেই যতটা আপনার আছে। যেহেতু কৃত্তিকা আপনার ট্রিটমেন্টে ছিল আর খুনি ক্যাপসুলের সাহায্য নিয়েছে, আপনি যেই মুহূর্তে এটা বলবেন ওই মুহূর্তে আমার সুবিধা হবে। এবার যে খুনি, সে নিজের বাড়ি সার্চ করতে দেবে না। বুঝতে পেরেছি, নিশ্চিন্তে থাকুন। আমি কখন লাইব্রেরিতে যাব? শনিবার অফিসিয়াল নোটিশ দিয়েই লাইব্রেরি বন্ধ করা হয়। বড় হল ঘরে এই কেসে নারী চরিত্ররা উপস্থিত। সংজ্ঞার মুখে রাগ, সে বারবার সর্বরীর দিকে দেখছে, কারণ এতক্ষণে সে সর্বরীর উদ্দেশ্যে তার আসল পরিচয় জেনেছে। অন্যদিকে দেবাঙ্গীও দামিনীর উপর রেগে, কারণ দামিনী রাকেশকে তার অভিসন্ধি জানিয়ে আসায় রাকেশ তার হাতের বাইরে। জাহ্নবী তার বক্তব্য জানালে সবাই চুপ করে চেয়ে থাকে তার দিকে। গায়ত্রী দেবী আর যামিনী দেখি খুবই শান্ত, একমাত্র ইন্দিরা নেই। দামিনী তাকে কিছুই জানায়নি। সংজ্ঞা বেশ রেগেই সবাইকে বলে ওঠে, কিসের জন্য বসিয়ে রাখা হয়েছে জানতে পারি? দামিনী বেশ অহংকারের সাথে বলে চলে, গলা নামিয়ে সংজ্ঞা, এটা তোমার আর রাকেশের শোবার ঘর নয়। কৃত্তিকা যদি খুন হয়ে থাকে তার মধ্যে আমার কোনো হাত নেই। হাত আছে নাকি পা নাকি পুরো শরীরটাই, সেটা আমি বুঝবো। দামিনী কথাটা বলে মৃন্ময়ীকে ইঙ্গিত করতেই সে বলে চলে, কৃত্তিকা আমাকে খুন হওয়ার আগে একজনের নাম বলে গিয়েছিল, সাথে সে যে একটা সংস্কৃত ভাষার বই পেয়েছে সেটাও। বইটা আমাদের সম্পত্তি, সেটা লাইব্রেরি চাইছে, কারণ লাইব্রেরি নিজের দায়িত্বে সেটা মিউজিয়ামের হাতে তুলে দেবে। সেই জন্য ব্রাঞ্চ ইনচার্জ আজ রাতে সকলের বাড়ি সার্চ করবে। সদর থানার পুলিশরা সিভিল ড্রেসে প্রত্যেকের বাড়িতে নজর রাখছে। অতএব এইবার আর ছল চাতুরি করা যাবে না। আমরা চোর? দেবাঙ্গী বেশ রেগে ওঠে। দামিনী হেসে উত্তরে বলে, সেটা তো সার্চের পরেই প্রমাণ হবে। তবে একটা সমস্যা আছে, সেটা পুলিশ স্টেশনে গিয়ে জানতে পারলাম। রাত পোহালেই পিতৃপক্ষের অবসান। লাইট মেনটেন্যান্সের জন্য রাত 9:30 থেকে পুরো ধুমগড়ে কারেন্ট থাকবে না। আমরা লোডশেডিংয়ের পরেই না হয় তল্লাশি শুরু করব। জাহ্নবী দামিনীর দিকে শান্ত নজরে তাকিয়ে থাকে, জানতে চায়, ক্রিটিক্যাল যে ক্যাপসুলের মাধ্যমে খুন হয়েছে সেটা প্রমাণ হিসেবে কিভাবে আনবেন? সেটার জন্য ফরেন্সিক ডক্টর সরোজা আছে। বেশ, তবে যদি কারো বাড়ি থেকে ঋতুসংহার বইটি না পাওয়া যায়, তাহলে আমি বলবো আমার সন্দেহ ভুল। কৃত্তিকার খুন তাহলে বইয়ের জন্য হয়নি। আচ্ছা, গায়ত্রী দেবী আর যামিনী দেবী, সত্যি করে বলুন তো, আপনারা কি জানতেন না কৃত্তিকা দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছিল? দামিনীর প্রশ্নে তারা দুইজনই নিরুত্তর, আর কেউ কোনো রকম প্রশ্ন না করে লাইব্রেরি থেকে বেরিয়ে যায়। 3 কন্যাতে বাড়িতে নিজের ঘরে বসা। তখন ঘড়িতে বাজে 9টা। সৌরজা টেবিলের উপর থেকে একটা 3 ফুট মাপের কঞ্চির একদম সরু আকৃতির ছড়ি দামিনীর হাতে দেয়। মুখের দিকটায় রূপালী রঙের সুচালো পিনাকৃতি। জিনিসটা দেখতে তীরের মতো। সৌরজা বলে, এই নাও ব্রাঞ্চ ইনচার্জ, তোমার অমোঘ বাণ। সর্বরী, সৌরজা আর দামিনী বাড়ি থেকে বেরিয়ে যায়। দোতলার করিডোর থেকে দামিনী দেবীকে দেখে সামান্য অবাক হয়। তিনি খেয়াল করেন তার কিছুক্ষণ পরেই ইন্দিরা দামিনীর পেছনে বেরিয়ে গেল। মনে হলো সে তাদের পিছু নিয়েছে। ইন্দিরার হাতে বাঁকানো একটা জিনিস, কতকটা ধনুকের মতো। পথ নিঝুম। 3 জনে পৌঁছায় তাদের পরিচিতা একজনের বাড়িতে। কয়েক গজ দূর থেকে লক্ষ্য করে চলেছে বাড়ি সদরের দিকে। সর্বরীর হাতে একটা মাঝারি সাইজের বেতের ঝুড়ি, আর তাতে কড়কড়ে শুকনো পাতা ভর্তি। এদিক ওদিক দেখে নিয়ে কালো রঙের বোরখা পরে নিয়ে ঝুড়ি হাতে এগিয়ে যায়। তারপর ঝুড়ির পাতাগুলো দরজার সামনে সিঁড়িতে ছড়িয়ে দিতে থাকে। হঠাৎ লাইট পোস্টের আলো নিভে যায়। লোডশেডিং। সর্বরী কাজ শেষ করে। পেছনে তাকাতে দামিনী মিনি টর্চ লাইট কয়েক সেকেন্ডের জন্য জ্বালিয়ে তাদের অবস্থান বুঝিয়ে দেয়।
সর্বরী অন্ধকার বুঝে নিয়ে সেদিকে গিয়ে দামিনীর কাছে এগিয়ে আসে। হ্যাঁ রে, লোডশেডিং কি 1 ঘন্টায় করতে বলেছিস লাইট অফিসে গিয়ে? দামিনী ফিসফিসিয়ে উত্তর দেয়, আধা ঘন্টার মতো বলেছি। কথাটা বলতেই দামিনী অনুমান করে চতুর্থ কেউ তাদের কাছে এগিয়ে এসেছে। ম্যাডাম, ইন্দিরার কণ্ঠস্বর। দামিনী উত্তর দেয়, এসো, কাছেই আছি। কণ্ঠ শুনে জায়গাটা বুঝে নিয়ে ইন্দিরা উপস্থিত হয়। দামিনী সৌরজার তৈরি করা বান ইন্দিরার হাতে দিয়ে বলে, এই নাও। কিন্তু ম্যাডাম আমি বুঝতে পারছি না, একটা অসহায় বিড়াল মারার জন্য এরকম ব্যবস্থা কেন? বিড়ালটা যে শিকারী আর ধূর্ত, সেই জন্য লোকের বাড়ি দুধ চুরি করেছে। প্রায় 15 মিনিট পর দূরে থাকা 3 জনে খচ শব্দ শুনতে পায়। হঠাৎ সর্বরীর ফেলে আসা শুকনো পাতার উপর দিয়ে কেউ যেন চলছে। সঙ্গে সঙ্গে দামিনী হুকুমের স্বরে বলে ওঠে, চালাও শব্দভেদিত সঙ্গের বান। ইন্দিরা বান নিক্ষেপ করতেই তীব্র স্বরে নারী কণ্ঠের আর্তনাদ। ইন্দিরা চমকে ওঠে। এ কি এত মানুষের আওয়াজ? আপনি যে বললেন বিড়াল, এ কি করালেন আমাকে দিয়ে? পাতার খচখচ শব্দ বাড়ছে, অর্থাৎ বানে বিদ্ধ খুনি মাটিতে পড়ে গিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। ইন্দিরা এগোতে যাবে তেমন ভাব বুঝে নিয়ে দামিনী অন্ধকারে তার হাত চেপে ধরে নিয়ে বাধা দেয়, বলে, এটাই ওর প্রাপ্য ইন্দিরা, যন্ত্রণা বুঝতে দাও। বিশ্বাসভঙ্গের যন্ত্রণা এর চেয়ে অনেক বেশি। ধীরে ধীরে খচখচ শব্দ মিলিয়ে যেতেই 4 জনে বুঝতে পারে আহতকারিণী মারা গেছে। আধ ঘন্টা পেরিয়ে যেতে ধুমঘরে আলো জ্বলে ওঠে। ইন্দিরা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দেখে বানে বিদ্ধ আর কেউ নয়, স্বয়ং ডাক্তার জাহ্নবী দাশগুপ্ত। বান বিঁধেছে জাহ্নবীর বাঁ পায়ে। ইন্দিরা মাথায় হাত দিয়ে বসে পড়ে। 3 কন্যা কাছে এগিয়ে আসে। সৌরজা সেই বান তুলে নিয়ে ব্রিফকেসের ভিতর থেকে একটা সলিউশনের বোতল বের করে। বিধে থাকা জায়গায় বার কয়েক সেই সলিউশন ঘষতেই ক্ষতস্থানের রক্ত বন্ধ হয়ে ছিদ্রটা বুজে যায়। সৌরজা বুঝিয়ে দেয় পোস্টমর্টেমেও কারোর ক্ষমতা নেই যে এটা খুন নাকি হার্ট অ্যাটাক। সর্বরী তাড়াতাড়ি ঝুড়িতে শুকনো পাতাগুলো তুলে নেয়। জাহ্নবীর দেহের পাশেই পড়ে রয়েছে কালিদাসের ঋতু সংহার বইটি। ইন্দিরা পুরো ভেঙে পড়েছে। দামিনী কাঁধে হাত রেখে সান্ত্বনার ভঙ্গিতে বলে, তুমি তো বলেছিলে শাস্তি কেবল মৃত্যু, আর আমি বলেছিলাম কথাটা অবশ্যই মাথায় রেখো। আপনি খুন করালেন আমাকে দিয়ে? না, শাস্তি দেওয়ালাম, কিন্তু সেটা আমার ইচ্ছাতে নয়, কৃত্তিকার আদেশে। মানে? আগে এখান থেকে চলো, সব বলছি। অজয় নদীর ফেরিঘাটের ধারে একটা ছোট্ট হোটেল। 4 জনে সেখানে পৌঁছায়। প্রায় কয়েক ঘন্টা পেরিয়ে যায়। সকলেই চুপ। রাতের শেষ প্রহর চলছে। ধীরে ধীরে আকাশে চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছে, অর্থাৎ চন্দ্র গমন করল অমাবস্যাতে। মহালয়া আরম্ভ। সেখানে ছোট্ট একটি 2 মাসের বাচ্চাকে নিয়ে বসে আছে শিবানী। বেনারস থেকে ফিরে দামিনী এটাই দেখেছিল যে শিবানী সঠিকভাবে নেমেছে কিনা। জাহ্নবীর উপর সন্দেহ আসে যেদিন প্রথমবার আমি বেনারসের নাম জাহ্নবীর সামনে বলি। মাত্র কয়েক সেকেন্ডের জন্য জাহ্নবীর চোখে ভয় দেখেছিলাম, কিন্তু কেন এই ভয়? তারপর আমার সন্দেহটা বিশ্বাস পেল যখন ডাক্তার খুনের পদ্ধতিটা বলল। জাহ্নবীর ডাক্তারি ডিগ্রিটা আমরা খেয়াল করলেও গুরুত্ব দিইনি। FRCS। জাহ্নবী ডাক্তারি পড়তে বিদেশ যায় আর হাই লেভেল ডিগ্রিটা সেখান থেকেই লাভ করে। আমেরিকায় খুব খারাপ ক্রিমিনালদের এই ক্যাপসুল পদ্ধতিতেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। ভারতীয় পদ্ধতিতে এইরকম স্টাইলে খুন বড়ই বিরল, কিন্তু প্রমাণ কিচ্ছু নেই। জাহ্নবীকে ধরবো কি করে? হাতে নাতে ছাড়া উপায় নেই। আর দ্বিতীয় কথা হলো মোটিভ কি? আমার বিশ্বাস জাহ্নবী প্রথমে এমন ছিল না। বেনারসে শিবানী দেবী জাহ্নবীর কথাতেই গ্যারেন্টিটা ধরে। প্রথমত ডাক্তার, সমাজে পূর্ণ প্রতিষ্ঠিত, আর দ্বিতীয়ত সকলে দেবতার পর নয়,
দেবতার পাশের আসনটাই ডাক্তারদের দিয়েছে। জাহ্নবীর হাতে সবচেয়ে বড় অস্ত্র ছিল রাকেশ। জাহ্নবী বুঝে গিয়েছিল রাকেশ কিছুতেই তার আর কৃত্তিকার বিয়ের কথা অথবা সন্তানের কথা কাউকে বলবে না। রাকেশ যদি কৃত্তিকার প্রতি লয়াল থাকত, তাহলে জাহ্নবীর ক্ষমতা হতো না কৃত্তিকাকে বানে বিদ্ধ করার। কৃত্তিকা বইটা পাওয়ার পর সবার প্রথম জাহ্নবীকে জানায়। এইখান থেকেই জাহ্নবীর লোভ শুরু। ভাবল দেশের বদলে বিদেশের মিউজিয়ামে দিলে টাকাটা 10 গুণ উঠে আসবে। কৃত্তিকাকে সে এই কথা জানালে কৃত্তিকা রাজি হয় না। সে দেশের জিনিস দেশেই দেবে, বিদেশে না। লোভ জিনিসটা এমন যেটা ধরলে সহজে ছাড়ে না। জাহ্নবী মারাত্মক বুদ্ধি খাটিয়ে কৃত্তিকাকে খুন করে। সুবিধা কি হলো? বইও পেল, অন্যদিকে রাকেশও নিজের কুকীর্তি কাউকে জানাবে না। জাহ্নবী তাহলে মুক্ত। কিন্তু জাহ্নবী এটা জানতো না যে কৃত্তিকা বেনারসের বিয়ের কথা দেবাঙ্গীকে জানিয়ে রেখেছে। বেনারসে যে কৃত্তিকা গেছে এটা কেবল জাহ্নবী জানতো, বাকিরা নয়। আমার মুখে বেনারসের নাম শুনে তাই সে ভয় পেয়ে যায়। আমি বুঝতে পারি এই মুহূর্তে জাহ্নবী দেশ ছাড়া হলে আর আমি তাকে ধরতে পারবো না। অতএব জাহ্নবীর কাছে গিয়ে তারই বিশ্বাস অর্জন করলাম। সে যে খুন করতেই পারে না এটা তাকে বুঝিয়ে দিলাম। কিন্তু জাহ্নবী বড় ধূর্ত। সে এটা বুঝেছিল সৌরজা তার চেয়ে কোনো অংশে কম নয়। তাই সৌরজাকে সে খুন করার প্ল্যান করে। কিন্তু আমার উপস্থিতি তাকে সৌরজাকে বাঁচাতে বাধ্য করে। দামিনী কথাটা বলতেই সৌরজা বলে, বুঝলে ইন্দিরা, আমার মাথায় এটা কিছুতেই আসছিল না যে আমি জ্ঞান হারালাম কি করে। ছিলাম আমি সোজা রাস্তায়, কিন্তু ঘোড়া রাস্তায় দামিনীরা কিভাবে পায়? এবার আমার একটা বাজে স্বভাব হচ্ছে, কোনো বিষয়ে যদি গভীরভাবে চিন্তা করি তখন অনায়াসে হাতের আঙুল ঠোঁটের কাছে চলে যায়। কৃত্তিকার সংগ্রহ করা সংস্কৃত বইটা পড়ছি, হাত ঘেমে গেছে, হাতে পাউডার ঘষে নিয়ে বই পড়ছি। হঠাৎ হাতের আঙুল ঠোঁটের কাছে আর হাত লেগে থাকা পাউডার জিভে গিয়ে লাগে। জাহ্নবীর বাড়িতে জাহ্নবীর ডায়েরি পড়ার সময়ও আমার হাত বেশ কয়েকবার ঠোঁটে গিয়েছিল। জাহ্নবী আমার এই দোষটা বুঝতে পেরেই নিজের ঘরের থেকে ডায়েরি আনার সময় ডায়েরির পাতায় সিটোরেমের আস্তরণ লাগিয়ে দেয়, যেটা রক্তের বেগ বাড়াতে বাড়াতে হার্ট অ্যাটাক আনতে পারে। জাহ্নবী জানতো আমি অজ্ঞান হব, সে সময়টা বুঝে নিয়ে নিজের গাড়ি নিয়ে সোজা রাস্তায় যায়, আমাকে গাড়িতে তুলে ঘোড়া রাস্তায় ফেলে আসে, যাতে লোকেরা আমায় দেখে হসপিটালে তুলে না নিয়ে যায়। সৌরজা চুপ করতেই সর্বরী বলে ওঠে, ডাক্তারের খোঁজে যখন তোমার সঙ্গে জাহ্নবীর বাড়িতে যাই, তখন জাহ্নবী নিজের উপর থেকে সন্দেহ দূর করার জন্য বলে যে তার গাড়িতে করেই আমাদেরকে নিয়ে যাবে। অতি চালাকি দেখাতে গিয়ে বিপদ হলো। গাড়ির টায়ারে কাদা জল ভর্তি। জাহ্নবী ফিরেছে বৃষ্টির আগেই, তাহলে গাড়িতে কাদার দাগ কি করে লাগলো? অতএব ডাক্তার দিদিকে খুন করার বুদ্ধি যে করেছে, তাকে যতক্ষণ না মরণ উপহার স্বরূপে দিচ্ছি ততক্ষণ আমার শান্তি হচ্ছিল না। হঠাৎ শিবানীর কোলে থাকা বাচ্চাটা আপন মনেই কেঁদে উঠতেই দামিনী বলে, ইন্দিরা, কৃত্তিকা তোমাকে সব জানিয়েছিল, এমনকি নিজের মেয়ের সম্পর্কেও, কিন্তু তোমার কাছে সে পৌঁছতে পারেনি। কথাটা বলেই দামিনী নিজের পার্সের ভেতর থেকে একটা চিঠি বের করে। এটা সেই চিঠি যেটা কৃত্তিকা মারা যাওয়ার আগের সন্ধ্যায় লাইব্রেরিতে বসে লিখেছিল। ইন্দিরার হাতে দিয়ে দামিনী বলে, পড়ো। আর আমার বিশ্বাস এটা পড়ার পর তোমার নিজেকে আর খুনি বলে মনে হবে না। ইন্দিরা চিঠির ভাঁজ খুলে পড়তে থাকে। ভাই ইন্দু, এই প্রথম তোকে কিছু লিখছি। গোড়ার দিকে প্রয়োজন হয়তো ছিল, কিন্তু লেখার মতো কিছুই ছিল না। আসলে কঠিন অবস্থায় আমার কাছে পড়েছিলি, মুখের কথাও অনেক শুনেছিস।
আমিও শুনেছি, বলেছি, তাই চিঠি লেখবার ফাঁকটুকুও তেমন পাইনি, তাই কোনোদিনই লেখা হয়ে ওঠেনি। এটুকু বলতে পারি, আজ এই চিঠিটি কেবল তোর বান্ধবী কৃত্তিকার নয়। আমার কপালে কি লেখা আছে তা বিশ্বদেবতা ছাড়া অন্য কেউই জানেন না। জন্মের পরই নাকি আমায় জমি মানুষে টানাটানি। বেঁচে ফিরলাম, সকলে বলল মেয়ে মানুষ, বলেই ফিরলাম। মেয়ে মানুষের জান কই মাছের জান, এত সহজে বেরোয় না। চুরিবিদ্যেতে জম খুব পাকা, তাই দামি জিনিসে তার ভীষণ লোভ। বুঝলাম মেয়ে মানুষেরা জমের কাছে দামি নয়। আমি জমকে ফাঁকি দিয়েছি, আমার মরণ নেই। সেই কথাই ভালো করে বুঝে বলার জন্যে চিঠিখানি লিখতে বসেছি। মনে পড়ে তুই সব সময়ে আমার রূপের প্রশংসা করতি, আমার মাও তাই। আমার রূপেই তিনি তুষ্ট, কিন্তু আমার সেই রূপের গুমর নেই বলে মায়ের বিড়ম্বনার শেষ নেই। হাজার রূপেও মেয়ে মানুষের সংকোচ ঘোচে না। রূপ বাদেও যে আমার গুণ আছে তাতে কারোর গরজ নেই। আমার রূপের দরকার কি ছিল, আমি সেটাই ভাবি। রূপ জিনিসটা যদি কোনো বেদজ্ঞ ঋষি গঙ্গা মৃত্তিকা দিয়ে গড়তেন তাহলে ওর আদর থাকত, কিন্তু ওটা যে বিশ্ববিধাতা নিজের আনন্দে গড়েছেন, তাই সমাজ সংসারে তার দাম কানা কড়িও নয়। কিন্তু আজ বলতে পারি বিশ্ববিধাতা দাম দেয়। আমাকে তিনি দিয়েছেন, সারা জীবন শুধু চেয়েছি সবাই একটু সম্মান করুক। কেউ করেনি রে। আক্ষেপ ছিল, মানুষ সব কিছু লুকিয়ে রাখতে পারে, কিন্তু আয়নার সামনে নয়। তুই আমার সেই আয়না, তাই তোকে জানানো প্রয়োজন। দেবাঙ্গী রাকেশের সাথে সম্পর্কে জড়িয়েছে প্রতিশোধের জন্য, বারণ করতে পারছি না। মেয়েটা যে আমায় বড় সম্মান করে, কিন্তু জোর করে ভালোবাসা আদায় করা যায়? ভালোবেসে আমি ঠকেছি, তাতে আর কি করা যাবে? সেই জন্যে প্রতিশোধ নেওয়াটা ঠিক, কিন্তু যেই দিন সব কিছু ছেড়ে কাশির ঘাটে গিয়ে দাঁড়ালাম, বুঝলাম ঘর সংসার পরিবার প্রেম সব কিছুর বাইরে আমার বিশাল একটা জগৎ আছে, যে জগতের স্রষ্টা কেবলমাত্র আমি। সেখানে কেউ আমার ভাগ্য তৈরি করবে না, অধিকার ফলাবে না, কটু কথা বলবে না। সেই আদিগন্ত আকাশ আমার রূপের নয়, গুণের কদর করে, মাথা নোট করে আমায় সম্মান জানাচ্ছে। বইতে পড়েছিলাম বটে, কিন্তু সেখানেই বাঁচার রাস্তা পেলাম। রাকেশকে ভালোবাসতে আবারও বাধ্য হলাম। কাশীপতি সাক্ষী রেখে আইনের কাগজে আমার নাম
রাকেশের সঙ্গে লিপিবদ্ধ হলো। মা হলাম আমি, দেবী দয়া করল। প্রথম সন্তানের পীড়া থেকে তিনি মুক্ত করলেন। ওই কাশির ঘাটে দাঁড়িয়ে নিজের নবজাতা মেয়েকে কোলে নিয়ে প্রতিজ্ঞা করেছি, আমার সাথে যা হয়েছে তা আমার সাথে আমি হতে দেব না। যত বাধায় আসুক, কিন্তু এটাও তো সত্যি, মায়ের গরিমা যদি না থাকে, মেয়ের অস্তিত্ব ম্লান হয়ে যায়। মেয়েকে মানুষও করতে হবে। হাতে পেয়েছি একটি অমূল্য সম্মান, সেটা ভারতের হাতে তুলে দিলে স্বর্ণাক্ষরে না হোক, কিন্তু একটু হলেও কৃত্তিকার নাম মনে রাখবে, সেটুকুই বা কম কি? বিদেশ সেখানে কোনো ভূমিকা রাখতে পারে না। দোষজ্ঞ যদি আজ দোসর হয়ে আমার কাছে আসে, কিন্তু না জানি কেন মনে ভয়ের সঞ্চার হচ্ছে। আমার ভাগ্য তো আমি জানি, সুখ আমার কপালে সইবে না। তুই কিন্তু আমাকে দেখিস, আর কে আছে, কার কাছে ভিক্ষার্থীর মতো আর চাইব? একটু সম্মান ছাড়া তো কারোর কাছে কিচ্ছু চাইনি কোনোদিন। যদি আমার কিছু হয়ে যায়, আমার মেয়েটাকে দেখিস, দুটো ভাতের জন্য দুয়ারে দুয়ারে যেন আমার মেয়েটাকে ঘুরতে না হয়। একবার আমার কাছে আয়, তুই আসলে এটুকু বুঝবো আমি হেরে যাইনি। ইতি, তোর কীর্তি। ইন্দিরা চিঠি আঁকড়ে নিঃশব্দে কেঁদে চলে। দামিনী ইন্দিরার কাঁধে হাত রেখে বলে, এরপরও বলবে জাহ্নবীকে আমি শাস্তি দিলে কৃত্তিকা খুশি হতো? ওই যে লিখেছে দোষজ্ঞ দোসর হয়েছে, ওখানেই জাহ্নবীর নাম কৃত্তিকা লিখে গিয়েছিল। দোষজ্ঞ শব্দটি সংস্কৃত, যার মানে চিকিৎসক, ডাক্তার। আর ডাক্তারের বাণে কৃত্তিকা মরল, ঠিক তেমনি আরেক দোষজ্ঞের বাণে খুনি দোষজ্ঞ মরল। অশ্রু ভরা চোখে ইন্দিরা দামিনীর দিকে চায়। রাত্রি কেটে গিয়ে আকাশ নীলাভ হয়ে ওঠে। উষালগ্ন আরম্ভ। দূরের ফেরিঘাটে পুরোহিত আর কিছুজন গঙ্গার জলে নামছে। হাতে কোষা নিয়ে আরম্ভ হয় মহালয়ার পুণ্যাত্র অর্পণ। দামিনী শিবানীর কোল থেকে কৃত্তিকার মেয়েকে নিজের কোলে তুলে নিয়ে বলে, আজ থেকে এই মেয়ের দায়িত্ব আমি নিলাম। কেউ ওর উপর বা তোমার বান্ধবীর উপর আঙুল তুলবে না। দুমুঠো ভাতের জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না। আমার মেয়ে হিসেবে পরিচিতা হবে। আমার রূপেই এই মেয়েকে আমি ইস্পাত তৈরি করব। আজ থেকে এই মেয়ে আমার, দামিনীর মেয়ে, দেহি সেন সরকার। আপনারা এতক্ষণ শুনছিলেন শান্তনু দাসের কলমে দামিনী সিরিজের দোষজ্ঞের বাণের দ্বিতীয় পর্ব। আশা করছি গল্পটি আপনাদের সবার ভালো লেগেছে। তা বলে আপনারা সাবস্ক্রাইব কিন্তু করছেন না, গল্প শুনছেন, চলে যাচ্ছেন। তাই আপনাদের কাছে অনুরোধ একটাই, যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে আজকের মতন বিদায়, আমরা ফিরে আসবো আরো নতুন নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।